শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে পারিভাষিক শব্দ দিয়ে আমরা একটু তোমাদের সাথে ডিসকাশন করব। পারিভাষিক শব্দ বেশ অনেক জায়গা থেকে তোমরা অনেকটুকু পড়েছো। শব্দগুলো আসলে তোমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ো, আমি বলবো যে 2018 থেকে 2024 সাল পর্যন্ত তোমরা এই বোর্ডগুলার যদি পারিভাষিক শব্দ পড়ো, প্রত্যেকটা সেশনে যেহেতু 15টা করে প্রশ্ন একটা বোর্ডে, এবং যদি আমরা সেম ভাবে তোমাদের 8টা বোর্ড 9টা বোর্ডের মধ্যে নিয়ে যাই, তখন কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে। তো যারা পড়েছো তারা আমাদের এই পারিভাষিক সাজেশনও দরকার হবে না, তারা এমনিতেই পারবে, এটা আমি বিশ্বাস করি। তারপরও একটা ফাইনাল রিক্যাপ করা যে তুমি যেগুলো পড়েছো কোনো নতুন কিছু দেখছো কিনা, আর যদি নতুন কিছু দেখে থাকো তাহলে সেগুলো শিখে ফেলো, তাই না? আচ্ছা, তাহলে আমরা পারিভাষিক শব্দগুলো দেখি। আচ্ছা, পারিভাষিক শব্দ কিন্তু যে বিদেশি শব্দের বাংলা অনুবাদ, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমাদের ইংরেজি মূলত আসে, তো ইংরেজির যেই গুরুত্বপূর্ণ গুলো আমরা টেস্ট পেপার থেকে যেগুলো পেয়েছি বা বিভিন্ন বোর্ডে এসেছে, বিভিন্ন কলেজগুলো সেগুলো কিন্তু একত্রে করে দিয়েছি। যেমন প্রথম থেকে যদি কয়েকটা আমরা পড়ি, সবাই তো পড়তে পারবো না, আমরা কিন্তু অনেকগুলো দিয়েছি। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই তারা জয়েন হয়ে নিবে, কারণ এই পিডিএফটা দিব, এখানে দেখতে পাবে যে গুরুত্বপূর্ণ যতগুলো পারিভাষিক শব্দ সবই কিন্তু আমাদের দেওয়া আছে। দেখো, অ্যাবলিশন অর্থাৎ কি? বিলোপ সাধন। তাহলে এগুলো দেখো, এগুলো আমাদের যদি মুখস্থ না করি তাহলে তো আসলে একটু পারা মুশকিল। এখানে তোমার পারিভাষিক শব্দটা আসলে পড়া উচিত, কারণ একটু আমি পরবর্তীতেও বলে ফেলি যে পারিভাষিক শব্দের অথবা হিসেবে কিন্তু আমাদের থাকে অনুবাদ। অনুবাদটাই কিন্তু মার্ক কাটার সম্ভাবনা বেশি, ঠিক আছে? যেহেতু তুমি একটা প্যাসেজ অনুবাদ করবা, সেখানে দেখা যায় শিক্ষকের মন মতো না হলে তিনি মার্ক কাটতেই পারে, 10-এর মধ্যে তিনি হয়তো 7-8 দিয়ে দিলেন। কিন্তু যদি তুমি পারিভাষিক শব্দগুলো একটু কষ্ট করে হলেও পড়ো, তাহলে কিন্তু 10টা যদি তোমার কমন আসে, তাহলে 10-এর 10 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাতে আরেকটা পয়েন্ট হচ্ছে, তুমি যখন সেকেন্ড যে অপশনটা তোমাদের হাতে আছে, আমি যদি তোমাদেরকে কোশ্চেনটা দেখাই, তোমরা অলরেডি তোমাদের হাতে এই প্রশ্নগুলো আছে। আমাদের কাছে, আমরা যেহেতু অফলাইনে পড়াই, আমাদের অফলাইন ব্যাচ আছে, আমাদের কিন্তু প্রশ্ন আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন তোমাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে কি কি আছে। তোমরা জানো যে এখানে হচ্ছে পারিভাষিক শব্দ এবং তার সাথে অনুবাদ। এখন বিষয়টা হচ্ছে, অনুবাদ যখন দেয় তখন আমরা দেখি যদি এমন হয় যে কোনো বিখ্যাত রাইটারের কোনো অনুবাদ কোনো একটা প্যাসেজের কিছু অংশ দিয়ে দিল, এখন সেটার মাধ্যমে এক্স্যাক্টলি একটা শব্দ দিয়ে কিন্তু সে অন্য মিনিংও প্রকাশ করতে পারে। তোমরা যখন বাংলা পড়ো, বাংলা পড়তে গেলে দেখো যে এটার একটা আক্ষরিক শব্দ অর্থ থাকে। সেম ভাবে ইংলিশের একটা আক্ষরিক তুমি মিনিং দাঁড় করাতে গেলে দেখা যাবে যে তুমি অনেক জায়গাতে আক্ষরিক মিনিংটা বের করতে পারবে না, এবং এর ফলে যেটা হয়, নর্মালি আমরা যেটা বুঝি, দেখা যাবে যে তুমি এখানে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা। এবং বেশিরভাগ শিক্ষার্থী যারা কমার্সে আছে, যারা মানবিকে আছে, এদের বেশিরভাগ শিক্ষার্থীরা ইংলিশে ট্রান্সলেশন বা শব্দের মিনিং জানাতে একটা দুর্বলতা আছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা মাচ বেটার, টাইম দিও সেভ, এবং তোমার এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট করার জায়গা না। তুমি সবথেকে বেশি পারিভাষিক শব্দ পড়েছো, এটাও আমার মনে হচ্ছে, কারণ সব কলেজে মোটামুটি ভাবে এই জিনিসটাকে হাইলাইট করা হয়। তো আমরা একটু যদি দেখি আমাদের পারিভাষিক যে শব্দগুলো আছে, আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি বেশ, তোমরা যেরকম ক্লাস করো, আমরা মোটামুটি আমরা নিজেরাও ক্লাস করি, বিভিন্ন প্ল্যাটফর্মে কি করতেছে না করতেছে, আমরা হতাশ হয়ে যাই মাঝে মাঝে যখন দেখি যে কিছু কিছু শব্দ সে আসলে শব্দের মিনিংটাই, যে পারিভাষিক শব্দ কয়েকটা প্ল্যাটফর্মের মধ্যে এমনও হয়েছে যারা শব্দের মিনিং ভুল ভাবে ব্যাখ্যা করছে। মানে সাপোজ দেখো, এটা অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। অনেকে তোমরা শিখছো যে অভিনয় করা, আমি এমনও দেখছি যে কনফিডেন্সলি ক্লাসের মধ্যে বলতেছে অ্যাক্টিং মানে অভিনয় করা, অ্যাক্টিং মানে অভিনয় করা, অ্যাক্টিং মানে অভিনয় করা। ভাই, এটা এই অ্যাক্টিং মানে যদি অভিনয় করা হইতো তাহলে কোনো জায়গাতেই ভারপ্রাপ্ত লেখাটা থাকতো না। অ্যাক্টিং দ্বারা এখানে ভারপ্রাপ্ত শব্দটাকে মানে বলা হচ্ছে। হ্যাঁ, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যদি এমন হয় যে অ্যাক্টিং প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত সভাপতি, এরকম কিন্তু হইতে পারে। এই জায়গাটাতে এই শব্দর মিনিংটা, যেহেতু তোমার কাছ থেকে সরাসরি শব্দের মিনিং জানতে চাইবে, তোমার যে বইগুলো আসলে প্রসিদ্ধ বাজারে, সেই বইগুলো আসলে ফলো করা উচিত। ভুলভাল বই ফলো করবা না এবং ভুলভাল ইনফরমেশন নিবা না, নিলে কিন্তু অ্যাক্টিং শব্দের অর্থ অভিনয় করা, এই জিনিসটা শিখে পরীক্ষা হলে দিবে এবং তোমার নাম্বারটা কেটে দিবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এই জিনিসগুলো আসলে যেহেতু মুখস্থ করার বিষয়, আমরা একটু চেষ্টা করবো যে তোমাদের মনে থাকে কিছু কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সময় কম, তোমাদের হাতেও সময় কম, অনেকে বিভিন্ন জায়গা থেকে আছে, আমরা এই কারণে একটু দ্রুত পড়বো। তাহলে একটু দেখো, অ্যাবলিশন অর্থ কি? অ্যাবলিশন এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে বিলোপ সাধন। মানে আমি এর আগে বলছিলাম যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে গেলে সেটাকে আমরা বিলোপ সাধন বলে থাকি। কমার্সের শিক্ষার্থীরা এই শব্দের সাথে খুবই পরিচিত। এখানে তাহলে অ্যাবলিশন দ্বারা বোঝাচ্ছে কি? বিলোপ সাধন করা। অ্যাক্টিং অলরেডি বেশ কয়েকবার বলে ফেললাম, অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। এইড, এই জিনিসটা তো মোটামুটি আমরা সবাই জানি। ফার্স্ট এইড আমরা তো বলি, তাহলে প্রাথমিক সাহায্য যে প্রতিবিধান আছে সেটি। এইড অর্থ সাহায্য। অ্যাপেন্ডিক্স অর্থাৎ পরিশিষ্ট, বইয়ের শেষে যে লেখা থাকে না অ্যাপেন্ডিক্স, সেই পরিশিষ্ট শেষের দিকের অংশটুকু আমরা অ্যাপেন্ডিক্স বলে থাকি। ইংলিশের বইগুলোতে সুন্দরভাবে লেখা থাকে, ইংলিশের বই যারা পড়ছো। তারপর অ্যাপারথেড,
বর্ণ বৈষম্য, অ্যালায়েন্স, জোট বা বন্ধুত্ব বোঝানো হয়, কিন্তু তোমরা জোটই লিখবা। এই ক্ষেত্রে তোমরা অন্যান্য জায়গা থেকে এক জায়গা থেকে পড়বে, একই ওয়ার্ডের মিনিংটা আসলে এক জায়গা থেকে পড়বে, না হলে তোমাদের কিন্তু কনফিউশন লাগবে পরীক্ষার হলে। আমি বোঝানোর জন্য নয় বলছি যে জোট বলতে বন্ধুত্ব বোঝানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু তোমরা পড়বা জোট। অ্যাফিলিয়েশন অর্থাৎ কি সম্বন্ধীকরণ। তারপর বার্টার বিনিময়, বার্টার শব্দটা সম্পর্কে অনেকে পরিচিত, কারণ আমরা এটাও কমার্স শিক্ষার্থীরা অনেকে পরিচিত যে আগে আমরা কি করতাম, যে আমরা কোনো একটা প্রোডাক্টের বিনিময়ে একটা প্রোডাক্ট দিতাম, যেমন হচ্ছে কি তার কাছে মুরগি আছে, সে হচ্ছে আমাকে হচ্ছে ডিম দিল, চাল দিলাম, আমি তাকে মুরগি দিলাম, এক্সচেঞ্জ সিস্টেম আর কি, সেটা হচ্ছে বিনিময়। ব্লু প্রিন্ট প্রতিচিত্র। বোনাফাইড, বোনাফাইড হচ্ছে বিশ্বস্ত, মানে তোমার কোন একটা বিশ্বস্ত বন্ধু যাকে তুমি খুব বিশ্বাস করো, তাহলে তার ক্ষেত্রে তুমি বোনাফাইড শব্দটা ইউজ করবা। তারপর বুক পোস্ট, খোলা ডাক, ঠিক আছে, কোনো নাম ঠিকানা ছাড়া যে পোস্টটা করা হয় সেটাকে বলা হয় খোলা ডাক। আচ্ছা, অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার, কোনো কিছু পাওয়ার পর সেটা যে স্বীকার করা যে হ্যাঁ আমি এটি পেয়েছি। হ্যাঁ, আমি অ্যাকনলেজমেন্ট শব্দটা খুবই পরিচিত, যে আমরা হ্যাঁ প্রাপ্তি স্বীকার করছি, আমরা তাকে হ্যাঁ ক্রেডিট দিচ্ছি, ওকে, তাকে অ্যাকনলেজ করতেছি। অ্যাডহক কি, অনানুষ্ঠানিক, যে আনুষ্ঠানিকের বিপরীত আর কি, ঠিক আছে। তারপর অ্যাফিডেভিট, শপথপত্র বা হলফনামা। আমরা অ্যাফিডেভিট তো মোটামুটি সবাই একটু পরিচিত, ঠিক আছে, যে সরকারি কোনো কাজে এফিডেভিট করা অর্থ সরকার এটা ঘোষণা দিচ্ছে বা কোনো একটা প্রতিষ্ঠান এটাকে ঘোষণা দিচ্ছে, হ্যাঁ এটা সত্য। হলফনামা একটু বেশি ইউজ করা হয়, হলফনামা ইউজ করা। এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি। এলিগেশন, এলিগেশন শব্দটা খুবই কমন, এটা দ্বারা বোঝাচ্ছে অভিযোগ। অ্যালটমেন্ট অর্থাৎ বরাদ্দ বা অংশ বন্টন, কারো কোনো কিছু বরাদ্দ করা। যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, তোমাদের প্রত্যেকের নামে একটা করে হল বরাদ্দ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেদের হল আছে, মেয়েদের হল আছে, তো তোমাদের প্রত্যেকের নামে হল অ্যালটমেন্ট থাকবে, এখানে লেখা থাকে, এবং হ্যাঁ ড্যাশ হল, এবং তোমার পুরো মানে ভার্সিটি লাইফটা আসলে একটা হলের আন্ডারে তুমি থাকবা। এবং তোমার যদি স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, ডিউজিমার্স ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দ্বারা পরিচিত একটা প্রতিষ্ঠান, এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যাডমিশন ব্যাচ। তোমাদেরকে নিয়ে সামনে তোমরা যারা চাও ঢাবিতে চান্স পেতে, তারা অবশ্যই আমাদের সাথে থাকবা। আমাদের অনেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর চান্স পায়, আমরা সেটা চাইবো যে তুমিও যাতে ঢাবিতে যেতে পারো। ওকে, অ্যানালাইসিস খুবই কমন একটা শব্দ, যার দ্বারা হচ্ছে বিশ্লেষণ করা, কোন একটা অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে করে আমরা পড়তে হয় নরমালি, তাইলে কিন্তু আসলে ভালো করা পসিবল পরীক্ষা হলে। অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন হচ্ছে কি সংযোজিত, কোনো কিছু সংযোগ করা, যুক্ত করা। বয়কট অর্থাৎ বর্জন, আমরা তো খুবই একদম কমন জিনিস, এটা তো আমরা সবাই জানি। বোর্ড পরীক্ষা আমরা বয়কট করবো, বর্জন করবো, আমরা নিজেরা আন্দোলন করছিলাম, তাই না, কয়েকদিন আগে। আচ্ছা, তারপর হচ্ছে কি ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি যারা বোঝাচ্ছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের মাধ্যমে কিন্তু আমাদের দেশটা এখন পরিচালিত হচ্ছে। আমলাতন্ত্র চেঞ্জ হয় না, তোমরা নমহায় দেখতে পাচ্ছ। বাই ল, এটা হচ্ছে উপবিধি, আইনের একটা ধারা, আইনের যে ধারাগুলো আছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাপিটালিস্ট। এই ক্যাপিটালিস্ট যারা বোঝাচ্ছে কি পুঁজিপতি। পুঁজিপতি যারা বোঝাচ্ছে ধনিক শ্রেণী, হ্যাঁ, কয় না গরিবের বন্ধু বড়লোকের জম, ধনীর জম। আচ্ছা আচ্ছা, পর হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগ অর্থ গ্রন্থ তালিকা, ঠিক আছে, লাইব্রেরিতে থাকে ক্যাটালগ, সেখানে আমরা বইয়ের লিস্ট পাই। সেন্সাস অর্থাৎ আদমশুমারি বা লোক গণনা, ঠিক আছে, আদমশুমারি যে করা হয় এটাকে বলা হয় সেন্সাস। তারপর চ্যান্সেলর, আচার্য, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকে, যিনি বিশ্ববিদ্যালয়ের আসলে প্রশাসনিক প্রধান হন। আচ্ছা, চিফ হুইপ, মুখ্য সচেতক, ঠিক আছে। তারপর কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ। কোল্ড ওয়ারে কিন্তু তোমার স্নায়ুযুদ্ধ, এখানে কিন্তু সরাসরি অস্ত্রের যুদ্ধ হয় না, বিভিন্ন ধরনের যেই মানে কথা দ্বারা যুদ্ধ বা বিভিন্ন ধরনের একে অপরের প্রতি স্যাংশন জারি করা যেগুলো হয়, সেই ধরনের যুদ্ধকে বলা হয় কোল্ড ওয়ার। এবং দেখা যায় যে বর্তমানে কিন্তু আমেরিকা এই জিনিসটা খুব বেশি প্রয়োগ করতেছে, বিশেষ করে চীনের উপরে, বিশেষ করে ইরানের উপরে। তাদের কাছে আসলে যাদেরকে ভালো লাগে না তাদের উপরে স্যাংশন দিয়ে দেয়, ঠিক আছে। এবং ইন্ডিয়াও কিন্তু খুব রিসেন্টলি আমাদের উপর বেশ কয়েকটা স্যাংশন দিয়েছে। একজন প্রশ্ন করেছে যে ব্লু প্রিন্ট অর্থ নীল নকশা কিনা। আচ্ছা, এই জন্য আমরা কথা কিন্তু বলেছিলাম যে প্রথমেই যেটা বলা হলো অ্যাক্টিং। অ্যাক্টিং এর অর্থ অনেক জায়গায় দেওয়া থাকে যে অভিনয়, সেটা কিন্তু ওই অ্যাক্টিং, ওই অভিনয় আর এই অ্যাক্টিং যে ভারপ্রাপ্ত, এই দুটো কিন্তু আলাদা। ব্লু প্রিন্ট, যারা মুভি দেখো তারা তো ব্লু প্রিন্ট চেনার কথা। অনেক ক্ষেত্রে আমরা এই ডিটেকটিভ টাইপ মুভি দেখতে গেলে আমরা দেখি ব্লু প্রিন্ট বলা হয় যে যেখানকার নকশা করা হয়, তাই না, ব্লু প্রিন্টের উপরেই কোনো একটা বিল্ডিং করে ওঠে বা কোনো একটা শহর গড়ে ওঠে, এটাকে বোঝানো হচ্ছে, নীল নকশা নয়। আচ্ছা, কন্ডাক্ট অর্থ কি পরিবহন করা, পরিচালনা করা। কপি, প্রতিলিপি, ঠিক আছে, যে একটা জিনিস থেকে আরেকটা জিনিস একদম হুবহু তুলে ধরা। কপিরাইট, লেখ সত্য, যে আমি একটা কিছু তৈরি করেছি সেটা যে আমার মালিকানা, এটাকে বলা হয় কপিরাইট। কাস্টম, শুল্ক, যে কাস্টম ট্যাক্স বা ভ্যাট আমরা বলি, সেই শুল্ক যে প্রদান করতে হয় সেই কাস্টম। ডেডলক, অচল অবস্থা, কোনো কিছু অচল থাকলে সেটাকে বলা হয় ডেডলক। ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, যেটা লতে পানিশমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় ডেথ পেনাল্টি। ডিড অর্থাৎ দলিল, আমরা তো দলিল ব্যবহার করি না জমি জমার কাজে, বাড়ি কাজে, সেটাকে বলা হয় ডিড। চুক্তিপত্র কিংবা চুক্তিনামা। ডেমোক্রেসি, তোমরা খুবই কমন, গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ।
খুবই কমন একটা। ডায়ালেক্ট মানে উপভাষা, ডায়ালেক্ট শব্দটা মিনিং হচ্ছে উপভাষা। মানে এই শব্দগুলো আসলে কি, মানে আমরা যখন পড়ছিলাম আমরা শব্দগুলোর সাথে সাথে আমাদের অটোমেটিক মিনিং চলে আসতো, কারণ এত পরিমাণে আমরা এগুলা মুখস্থ করার পিছনে সময় দিয়েছিলাম, এতবার আসলে পড়ছিলাম যে অটোমেটিক কিন্তু এগুলো আমাদের মনে চলে আসতো। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক, এবং ডাইনামিক হচ্ছে কি গতিশীল, মানে যে জিনিসটা চলমান প্রক্রিয়া থাকে এরকম জিনিস। এম্বার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া, বিভিন্ন একটু আগে বলছিলাম স্যাংশন, এম্বার্গো, এগুলো দ্বারা নিষেধাজ্ঞা বোঝাচ্ছে। এনসাইক্লোপিডিয়া হচ্ছে বিশ্বকোষ। এরপর আমাদের হচ্ছে আই ওয়াশ মানে হচ্ছে ধোকা, তোমরা অলরেডি জানো। ওকে, পরে তারপর আই উইটনেস অর্থাৎ কি প্রত্যক্ষদর্শী, যিনি সরাসরি দেখেন। ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অর্থ অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টি ফ্যাকাল্টি আছে, কে কে জানো কমেন্ট করো। আচ্ছা, ফান্ডামেন্টাল অর্থাৎ কি মৌলিক, সরি এটা ফান্ডামেন্টাল। হ্যাঁ, এটা বানান স্পেলিং এটা ভুল হয়েছে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক বা প্রধান। গ্যালাক্সি যেটা দ্বারা বোঝাচ্ছে ছায়াপথ, আমাদের সৌরজগতের জিনিসপত্র বলা আছে। গুডউইল, গুডউইল মানে হচ্ছে মানে সুনাম, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সুনামটাকে আমরা গুডউইল নামে জানি। বিশেষ করে দেখো ডিউরিমার্স হচ্ছে অ্যাডমিশন কেন্দ্রিক প্ল্যাটফর্ম, আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ নাই, তো সেই দিক থেকে আমরা বলতে পারি আমরা প্রতিষ্ঠান ভিত্তিক গুডউইলে আছি। আর এখন যারা হচ্ছে দেখো এগুলো হচ্ছে কি তুমি শেষ মুহূর্তে একবার দেখে যাচ্ছ, বিষয়টা এমন তুমি যে এগুলো হচ্ছে যেগুলো পারো না সেগুলো মুখস্থ করবা। তো এত সাজেশন বলতে তোমাদেরকে দেখাচ্ছি যাতে এখান থেকে তুমি অন্তত কমন পাও। গভর্নিং বডি যেটা হচ্ছে পরিচালন বর্গ, পরিচালনা পর্ষদ যেটাকে বলতে পারি আমরা। হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাইজিন স্বাস্থ্যবিধি। তারপরে কি ইমপিচমেন্ট, সেটা হচ্ছে অভিশংসন, অভিশংসনের শিকার হতে পারে বাংলাদেশে, কিন্তু এটা মানে অন্যান্য দেশগুলোতে আসলে এই অভিশংসনের শিকারটা হয়েছে বেশ অনেক বছর থেকে। হ্যাঁ, ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে কি সূচক, মানে নর্মালি আমরা এই সূচক শব্দটা ইন্ডেক্সের সাথে ইউজ করি বিভিন্ন ধরনের গ্রাফের মাধ্যমে দেখানো যে হ্যাঁ শেয়ার মার্কেটের পতন হচ্ছে, শেয়ার মার্কেট উপরে উঠে যাচ্ছে, যে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, ইন্ডেক্সের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা দেখাই। আইসোলেশন বিচ্ছিন্নতা, মানে আইসোলেট করে রাখা। করোনার সময় আমরা আইসোলেট হয়েছিলাম, আমরা ঘরের মধ্যে ঘরবন্দি ছিলাম, ঠিক আছে। আচ্ছা, পরে আচ্ছা, তারপরে কিওয়ার্ড আছে। কিওয়ার্ড অর্থ মূল শব্দ। কিন্ডারগার্টেন অর্থাৎ কি শিশুশালা, আমরা কিন্ডারগার্টেনের সাথে ভালোই পরিচিত। লিপ ইয়ার অধিবর্ষ, 4 বছর পর পর আছে আমাদের লিপ ইয়ার, সেটাকে বলা হয় অধিবর্ষ। লিজ, লিজ অর্থ কি ইজারা। তারপর লিজেন্ড, লিজেন্ড আমরা বাংলাতেও পড়েছি কিংবদন্তি। তারপর লায়ন, লায়ন অর্থ কি পূর্ব সত্য। ওকে, আচ্ছা আচ্ছা, তারপর আসতেছে ম্যানিফেস্টো অর্থাৎ কি ইস্তেহার, আমরা নির্বাচনে ইস্তেহার বলি, সেই ইস্তেহার। ম্যানুস্ক্রিপ্ট অর্থাৎ পাণ্ডুলিপি, বই লেখার আগে প্রথমে যেটি লেখা হয় সেটিকে ম্যানুস্ক্রিপ্ট বলে। মাস এডুকেশন অর্থাৎ কি গণশিক্ষা, একসাথে অনেককে শিক্ষিত করা। মেয়র অর্থাৎ কি নগরপাল, নগর পিতা, ঠিক আছে, নগরের প্রশাসনিক প্রধান। তারপর মেমোরান্ডাম অর্থাৎ কি স্মারকলিপি। মাইগ্রেশন অর্থাৎ অভিবাসন। মিলেনিয়াম সহস্রাব্দ, 1000 বছর যখন হয় তখন সেটাকে বলা হয় সহস্রাব্দ। মিথ অর্থাৎ কি পুরা কথা বা রূপকথা, ঠিক আছে। নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডকে বলা হয় বিজ্ঞপ্তি ফলক। নার্সারি অর্থাৎ কি শিশুশালা। নিউট্রিশন পুষ্টি বা পুষ্টি বিজ্ঞানও বলা হয়। ওথ অর্থাৎ শপথ। ওথ শব্দটা কিন্তু খুব বেশ অনেকবার আসলে বোর্ড পরীক্ষাতে আসছে। তো এই ওথ মানে শপথ করা, শপথ গ্রহণ করা, সেই জিনিসটা কিন্তু ভালো করে পড়বা। প্যারাডক্স, প্যারাডক্স দ্বারা বোঝাচ্ছে কূটভাস। ওকে, পাবলিক ফান্ড সরকারি তহবিল। পাবলিক অপিনিয়ন জনমত। এরপরে পাবলিক সার্ভিস জনসেবা, মানে পাবলিক রিলেটেড বেশ কয়েকটা আমরা দেখতে পাচ্ছি। পাবলিকেশন দ্বারা প্রকাশনা, এটা তোমরা খুব কমনলি জানো। পাবলিসিটি হচ্ছে প্রচার, মানে সবকিছু আসলে পাবলিসিটির উপরে। ডিউরিমার্স তার অ্যাডমিশন কোর্সের প্রমোশন তোমাদেরকে সামনে করবে, সেটাও কিন্তু এক ধরনের পাবলিসিটি। এরপর হচ্ছে কি পাবলিক ওয়ার্কস, কি দুইবার চলে আসছে নাকি? আচ্ছা, পাবলিক ওয়ার্কস হচ্ছে গণপূর্ত। এরপর হচ্ছে কোয়াক, কোয়াক হচ্ছে কি হাতুড়ে, হাতুড়ের একটা টাইপের আমরা কিছু বলতে চাই। তারপরে কোয়ার্টার, কোয়ার্টার অর্থ এক চতুর্থাংশ, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। তারপর কোই অর্থাৎ কি সারি, লাইন। আচ্ছা, রেসিজম অর্থাৎ কি জাতাভিমান, অর্থাৎ যে জাতীয় জাতীয় যে পার্থক্য করা হয় রঙের ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে সেটাকে বলা হয় রেসিজম। তারপর র্যাঙ্ক অর্থাৎ কি পদমর্যাদা। আচ্ছা, তারপরে যদি আমরা আসি রেশিও, রেশিও অর্থাৎ অনুপাত। রেকমেন্ড অর্থাৎ সুপারিশ করা। রেফারেন্ডাম অর্থাৎ জনমত গ্রহণ। রিফিউজি অর্থাৎ উদ্বাস্তু বা বাস্তুহারা, যার বাড়িঘর নেই, ঠিক আছে, আশ্রিত হয়ে আছে। রেজিমেন্ট অর্থাৎ সৈন্যদল। রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন। রিপাবলিক প্রজাতন্ত্র। স্যাবোটেজ অন্তর্ঘাত। স্যালারি বেতন। সেভিং সার্টিফিকেট সঞ্চয়পত্র, ঠিক আছে। স্কাল অর্থ করটি, করটি মানে কিন্তু মাথা, মাথার খুলি যেটা। আচ্ছা, স্পোক্সম্যান অর্থাৎ মুখপাত্র। ওকে, পরের প্রশ্নটা দেখবো। আচ্ছা, সাবসিডি অর্থাৎ ভর্তুকি, সরকার বিভিন্ন কিছুতে ভর্তুকি দিয়ে থাকে, সেই সাবসিডি। সারপ্লাস অর্থাৎ আধিক্য, এটাও ভাইয়াদের মনে হয় কমার্সের কিছু একটা, তাই না ভাই? হ্যাঁ, সারপ্লাস হচ্ছে যখন তোমরা অলরেডি জানো যে যদি আমার উদ্বৃত্ত থাকে তখন সেটাকে আমরা সারপ্লাস বলি। আর যে কোনো একটা প্রোডাকশনের মধ্যে আসলে সারপ্লাস ইউনিট থাকে, মানে উদ্বৃত্ত ইউনিট পড়ে থাকে গোডাউনের মধ্যে। সিম্বল মানে হচ্ছে সংকেত।
সিনটেক্স বাক্যতত্ত্ব, এরপর আমরা দেখতে পাচ্ছি টার্মিনোলজি। টার্মিনোলজি হচ্ছে পরিভাষা, থিওরি দ্বারা বোঝাচ্ছে সিদ্ধান্ত, মতবাদ, থিসিস দ্বারা বোঝাচ্ছে কি গবেষণাসার। তোমরা যদি ভার্সিটিতে 4 বছর কমপ্লিট করো তোমাকে অবশ্যই থিসিস করতে হবে বা হচ্ছে কি ইন্টার্নশিপ করতে হবে, এবং মাস্টার্স এর মধ্যে তোমার থিসিস করা লাগবে। তো থিসিস মানে তুমি কোন একটা বিষয় নিয়ে তোমার পুরো সবকিছু তুলে ধরলা, হ্যাঁ এই বিষয়টা এইভাবে হয়েছে। যত বেশি একটা বিশ্ববিদ্যালয়ে থিসিস পাবলিশড হবে তত বেশি তার কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, তোমরা কয়েকদিন পর পর দেখো যে ঢাকা ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে প্রথম, মানে এশিয়ার মধ্যে থেকে বাংলাদেশে তো প্রথম থাকে এবং এশিয়ার মধ্যে বেশ ভালো একটা র্যাঙ্কের মধ্যে থাকে। তো সেটা কিন্তু হয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্সি দ্বারা বোঝাচ্ছে স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট যত করবো তত বেশি স্বচ্ছ থাকবে। অ্যান্ড ট্রায়াল দ্বারা বোঝাচ্ছে কি বিচার। এই ট্রায়াল মানে এটা না যে আমি কি করলাম, আমি হচ্ছে জামা কাপড় ট্রায়াল দিলাম, শোরুমে গেলাম যে জামা ট্রায়াল দেবো, এই ট্রায়াল সেই ট্রায়াল না, এটা হচ্ছে বিচার বুঝে, এবং এটা আইনি ভাষা। তোমরা দেখবে যে যদি কোনো কারণে কোনো মামলার কোনো যদি সংবাদ নিউজ দেখো, দেখবো যে হ্যাঁ এই মামলাটা কোর্টে ট্রায়াল করতেছে, হ্যাঁ তাহলে বিচারাধীন আছে। ভ্যাকেশন দ্বারা বোঝাচ্ছে ছুটি কিংবা অবকাশ, খুবই কমন। ভ্যালিড দ্বারা বোঝাচ্ছে বৈধ, এবং ভ্যালিডিটি দ্বারা বোঝাচ্ছে বৈধতা। ঠিক আছে, আচ্ছা পরে যাই। তারপরেরটা ভাইস ভার্সা, অর্থাৎ তদ্বিপরীত। ঠিক আছে, আমরা কোন একটা কথা বলে তার বিপরীত যখন বোঝাই তখন আমরা ভাইস ভার্সা বলি। ভাইরাস অর্থাৎ কি, ভাইরাস এটার বাংলা আসলে ভাইরাস হিসেবে ব্যবহৃত হয়, এটার কোনো বাংলা আলাদা কোনো শব্দ নেই। ভাইভাভস অর্থাৎ মৌখিক পরীক্ষা, প্র্যাকটিক্যাল শেষে তোমরা যে মৌখিক পরীক্ষা দিবে সেটা। ভ্যাকেশন অর্থাৎ আচ্ছা ভ্যাকেশন দ্বারা এখানে আসলে একটু শব্দটা একটু ইয়ে হয়েছে, অবকাশ হবে, এখানে বৃত্তির একটু ভুল আসছে। এটা হচ্ছে অবকাশ। অবকাশের মধ্যে কি তালব্য বসানো, তালব্য বসানো। আচ্ছা এরপর হচ্ছে ওয়ার ক্রাইম, যুদ্ধাপরাধ। এরপর আমরা দেখতে পাচ্ছি উইল হচ্ছে কি সংকল্প, মানে ইচ্ছা, আমি কোনো কিছু করতে যাচ্ছি। উইটনেস দ্বারা বোঝাচ্ছে সাক্ষী। ওকে, যে কোন একটা ক্রাইম সিনের মধ্যে যদি এমন হয় কেউ যে সে ওই জায়গায় প্রেজেন্ট ছিল, তাহলে সেটাকে আমরা বলি কি আই উইটনেস বা উইটনেস, সাক্ষী। ওরশিপ দ্বারা বোঝাচ্ছে কি, ওরশিপ দ্বারা হচ্ছে পূজা। ওয়্যারলেস দ্বারা বোঝাচ্ছে বেতা, তার বিহীন। ঠিক আছে, আচ্ছা মোটামুটি ভাবে আমরা চলে গেলাম। আচ্ছা বিজ্ঞাপন নিয়ে পরে কথা বলবো না, একটু যাক। আচ্ছা এখন হচ্ছে আমরা দিনলিপি সাজেশন। আমরা একটু কোশ্চেনটা যদি আরেকবার একটু দেখি, আমাদের হচ্ছে কি ছিল, আমরা হচ্ছে অনুবাদটা স্কিপ করতেছি যেহেতু অনুবাদ নিয়ে অনেকের অ্যান্সার করবো না। আমরা এখন চলে যাচ্ছি দিনলিপি লেখার যে প্রসিডিউরটা, সেই লেখার প্রসিডিউরটা দেখাবো, এবং প্রত্যেকটার মধ্যে আসলে আমরা চেষ্টা করবো যে লেখার ক্ষেত্রে তুমি কোন জিনিসগুলো আসলে রাখবা, তোমার প্রসেসটা কেমন হবে, সেই জিনিস যদি প্রসেসটা ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু তুমি একটা ভালো নাম্বার পাবা। ঠিক আছে, তো প্রথমে দিনলিপি এবং আমাদের হচ্ছে প্রতিবেদন রচনা ছিল, তো আমরা দিনলিপি দেখবো একটু। দিনলিপির ক্ষেত্রে একটু চলে যাই পরবর্তী স্লাইডে। আচ্ছা প্রথমে দিনলিপিটা কি একটু বলে রাখি, যে দিনলিপি কি, যে একটা দিনে নরমালি তুমি কি কি করেছো সেটা একটু তুমি বর্ণনা দিয়ে লিখবা। তাই বলে এমন না যে একদম ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম তারপর বের হলাম, এরকম সবকিছু না, খাইলাম এলাম এগুলো কিছু না। সেই দিনের গুরুত্বপূর্ণ কি কি ঘটনা ঘটেছে একদম মনে রাখার মতো, বা তুমি কারোর সাথে গল্প করলে যেগুলো বলতে পারবে, লেখার ক্ষেত্রে লিখে রাখতে পারবে, এটাকেই বলা হয় দিনলিপি। তাহলে দিনলিপি লেখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে তো প্রথমে আমরা বলছি যে একটি পুরো দিনের সম্ভাব্য যে ঘটনাবলী সেগুলো মনে প্রথমে গুছিয়ে নিতে হবে। আমি আগে একটা পরিকল্পনা করবো যে কোন দিনের ব্যাপারে লিখবো, সেই দিন আমি কি কি করেছি আমি মনে মনে একটা প্ল্যান করে নিলাম, যে হ্যাঁ কি কি করেছি একটা ভেবে নিলাম। তারপর দিনে অনেকগুলো ঘটনা থেকে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা, ঠিক আছে, এই তো খেয়াল করবো যে উল্লেখযোগ্য ঘটনা নিয়ে দিনলিপি রচনা করতে হয়, যে সব ঘটনা কিন্তু না, যে ওই দিন উল্লেখযোগ্য কি কি ঘটেছে। যেমন ধরো মনে করো সকালে তুমি প্রতিদিন খাবার খাও, সেই দিন কোনো কারণে হয়তো খাবার খাইতে পারো নাই, এই কারণে তোমার লেট হয়ে গেছে, তুমি হয়তো বাস মিস করছো, এই কারণে কোনো একটা ঘটনা উৎপত্তি হয়েছে, তাহলে সেটা যে উল্লেখযোগ্য ঘটনা সেটা তোমার উল্লেখ করতে হবে। তারপরে যে এগুলো কিছু আছে সেগুলো উল্লেখ না করলেও চলবে। ঠিক আছে, তারপর দিনলিপিতে একটি করে দিনের ঘটনা আসে, তবে প্রসঙ্গক্রমে অতীত ঘটনাও আসতে পারে। সাধারণত দিনলিপি তুমি একটি দিনকে নিয়ে লিখবে, কিন্তু সেই দিনে যদি দেখা গেল সেই দিনে কোনো একটা ঘটনা বলতে গিয়ে তোমার অতীতের কোনো একটা কিছু বলতে হলো, সেক্ষেত্রে বলতে পারো, কিন্তু তা বাদে অতীতের কোনো কথা তোলার প্রয়োজন নেই। আচ্ছা, লেখার শুরুতে সেই দিনের তারিখ, সময়, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই দিনের তারিখ, লেখার সময় এবং স্থান, এই তিনটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে লেখার প্রথমেই। ঠিক আছে, আচ্ছা তারপর সেই দিনলিপির বক্তাকে আমি এবং আমরা বলে পরিচয় দিতে হবে, কারণ দিনলিপিতে আমি লিখছি আমার দিন, তাহলে এখানে বক্তা তো আমি, তাহলে এখানে বক্তার পরিচয় কিন্তু আমি এবং আমরা দ্বারাই হবে, অর্থাৎ প্রথম পুরুষ দ্বারা। সূচনা ও সমাপ্তি বক্তার রুচি অনুযায়ী করতে হবে, তাহলে তুমি নিজে যেরকম লিখতে পছন্দ করো আর কি, নিজের মতো করে। ঠিক আছে, শুরু এবং শেষটা যতটা সৃজনশীলতা দেখাতে পারো, স্যারের মনোযোগ আকৃষ্ট করতে পারো, স্যারকে খুশি করতে পারো, সেভাবে তো তিনি মার্কস দিবে। আচ্ছা, ধারাবাহিকতা রক্ষা করতে হবে, যে তুমি সকালের পরে দুপুরে আসবে, দুপুরের পরে বিকেলে, তারপর রাত। তুমি আগেই যদি বিকেলের কথা বলে তারপর সকালে যাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তারপর তুমি গদ্য আকারে লিখবে। ঠিক আছে, চেষ্টা করবে এক প্যারাতে লেখার জন্য, এক প্যারাতে যদি না হয় কোনো ক্ষেত্রে এই তো একাধিক অনুচ্ছেদ বা প্যারা হতে পারে, কিন্তু চেষ্টা করবে যে এক প্যারাতেই যেন হয়ে যায়।
প্রয়োজনীয় অংশ বাছাই ও ঘটনা প্রবাহের মিল থাকা। এই তো আবার যেটা বলেছে সেই জিনিসটা আসছে যে প্রয়োজনীয় যেগুলো লাগবে সেগুলো নিবে এবং ঘটনা প্রবাহ যেন সিরিয়ালি আসে। আচ্ছা, হেডলাইন, এই যে আমরা প্রথমে লিখেছিলাম তারিখ, স্থান এবং সময়টা, ঠিক আছে, তার নিচে একটা হেডলাইন দিব, যে দিনের ব্যাপারে লিখছি সেই দিনের যে বিশেষ ঘটনা সেটার প্রেক্ষিতে তো লিখছি, সেখানে সেই ব্যাপারটা একটি বড় করে হেডলাইন দিয়ে লিখবো, ঠিক আছে। এই ছিল আমাদের মোটামুটি দিনলিপি লেখার নিয়ম। আচ্ছা, তোমরা হচ্ছে এই ক্লাসে যারা পিডিএফ পেতে চাও তোমাদেরকে যেটা করতে হবে খুবই সহজ। এই যারা শুরুর দিকে জয়েন করছো তারা একটা স্ক্রল মানে রিফ্রেশ দিবা, রিফ্রেশ দিয়ে দেখবা যে ক্যাপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কগুলোতে তোমরা যুক্ত থাকো, তাহলে তোমার ক্লাসের পিডিএফটা পাবো, ঠিক আছে। শর্টকাটে বলে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে দিনলিপি লেখার একটা প্রসিডিউর, মানে একটা ডেমো দিনলিপি আমরা এখানে দিয়ে দিলাম যে আসলে এটা কিসের নিয়ে। এটা হচ্ছে একটা নৌকা ভ্রমণের বর্ণনা নিয়ে দিনলিপি। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে কি আমরা তারিখ দেখতেছি, আর এক্ষেত্রে আসলে তোমার যে সময়তে তুমি লিখছো সেটা লিখতে পারো যে হ্যাঁ আমি এই টাইমের মধ্যে লিখছি, কোনো সমস্যা নেই, বারো লিখতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আর ওকে ফাইন। আচ্ছা, এখানে আমাদের একটু মিস হয়েছে, এখানে একটা হেডলাইন দিবা, যে এরকম দিতে পারো যে আমার জীবনের একটি নৌকা ভ্রমণ, ঠিক আছে, এই নৌকা ভ্রমণের সময়গুলো, এরকম সুন্দর একটি হেডলাইন দিবা বড় করে, ঠিক আছে। অন্যান্য লেখা যেমন হবে তার তুলনায় একটু বড় করে দিলা বা হাইলাইট করে দিলা, তুমি নীল কলম দিয়ে মার্ক করে দিলা, অবশ্যই এটা নীল কলমে লেখা উচিত, তাহলে টিচারের ওখানে একদম নজর পড়বে, সুন্দর লাগবে দেখতে, তাই না? ওকে ফাইন। আচ্ছা, তারপরে তো আমরা বর্ণনা দিয়েছি যে যেমন তুমি একদম সুন্দর করে দেখো, স্টার্টিংটা আমরা যেটা বলছি যে স্টার্টিং আর এন্ডিংটা তোমার নিজের মতো করে সৃজনশীলতার সাথে লিখতে হবে। যেমন এখানে লেখা হয়েছে আজ আমার জীবনে অত্যন্ত আনন্দদায়ক একটি দিন পার করলাম। তাহলে দেখো যে হচ্ছে পড়বে, ঠিক আছে, পাঠক, তার কাছে মনে হবে যে কি হয়েছে, যে এত আনন্দদায়ক দিন ছিল, তাই না? তাহলে সে পরবর্তী পড়তে চাইবে যে গত পরশু ছিল ঈদুল আজহা, আমার 3 মামার পরিবার ও আমরা সবাই একসাথে নানু বাড়িতে ঈদ করেছি। আমাদের নানা দুজনই মারা গিয়েছেন, এজন্য আমার মা ও মামারা প্রতি বছর একটি ঈদ একসাথে করেন। এবারও তাই সব মামাতো ভাই বোন আমরা একসাথে ঈদ করেছি এবং অনেক মজা হয়েছে। ঈদের রাতে ঠিক হলো 21 জুন আমরা সবাই যমুনা নদীর পাড়ে নানুর বোনকে অর্থাৎ মায়ের ফুফকে দেখতে যাব। আর তাদের বাড়ি হলো যমুনা নদীর পাড়ে বাগড়াখোলা গ্রামে। ওই গ্রামে আমিও গিয়েছি, খুব সুন্দর গ্রাম। কিন্তু এবার পরিকল্পনা হলো কি যে আমরা মেঘাই ঘাটে বাগড়াখোলা গ্রামে যাব। আচ্ছা, আমাদের ভাই বোনদের মধ্যে তুমুল উত্তেজনা। আমার ছোট মামি তো নৌকায় উঠতে ভীষণ ভয় পান, তাকে অনেক বুঝিয়ে রাজি করানো হলো। আমরা মেঘাই ঘাট থেকে নৌকায় চড়লাম। যমুনা নদী ছিল কানায় কানায় পূর্ণ। আমরা বড় একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়েছিলাম। নৌকায় বিশাল ছই ছিল। আমরা অনেক চিপস, পানি ও অন্যান্য মুখরোচক খাবার নিয়ে উঠেছিলাম। ছোটরা চিপস নিয়ে খাচ্ছিল, বড়রা কেউ কেউ ছবি তুলছিলেন। সবার সুন্দর স্মৃতিগুলো ক্যামেরায় বন্দি করে রাখছেন। মেজো মামার সঙ্গে আমার নৌকার ছয়ের উপরে উঠে বসলাম। আচ্ছা, নদীবক্ষে বিস্তৃত নীল আকাশের নিচে সে এক অনির্বচনীয় অনুভূতি। মা বারবার নিচে তাকাচ্ছিলেন ভয় পেয়ে, কিন্তু আমরা নামছিলাম না কিছুতেই। মায়ের ভয় উদ্বেগ কমাতে তখন মেজো মামিও আমাদের সঙ্গে যোগ দিলেন। আমরা কয়েকজন মনে আনন্দে গান ধরলাম। আচ্ছা, আমরা প্রায় ঘন্টাখানেক নদীতে থাকলাম। কেবলই মনে হচ্ছিল এই পথ যেন শেষ না হয়। আজকের এই সুন্দর স্মৃতিটুকু ধরে রাখতে দিনলিপি লিখতে বসলাম। তাহলে দেখেছো ঘটনা প্রবাহ যে অতীত সম্পর্কে একটু বলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু অতীতে হয়েছে বলে ওটাই প্রথমে ছিল। তারপর যে দিনটা আসলো সেই দিনের সকাল থেকে শুরু করে দুপুর থেকে শুরু করে একদম সন্ধ্যায় ফেরা হয়ে শেষ হইলো, এবং শেষও করা হলো কিভাবে আজকের এই সুন্দর স্মৃতিটুকু ধরে রাখতে দিনলিপি। আচ্ছা, এতটুকু আসলে পড়াটা আসলে একটু বোরিং। পোলাপান বলতেছিল যে তামিম মাহমুদ বলছে যে ক্লাসে কোনো ফিলিংস পাইতেছি না ভাই। আচ্ছা, ফিলিংস পাওয়ার জন্য কি এখন আমরা কি এই যে এখানে জামা কাপড় খুইলা তোমাদের সামনে একটু নাচানাচি করি, তোমাদের সামনে কি দোয়া দরুদ পড়ি মজিদের মতো, এরপরে তোমাদের সামনে গান গাই, এরপরে তোমাদের সাথে নাচি, মানে এই জিনিসগুলো করবো, তারপর তোমার মধ্যে একটা ফিলিংস আসবে। এত ফিলিংস এর তো দরকার নেই, ফিলিংস পরীক্ষার হলে দিয়ে ঢাইলা দিয়ে আসো, ঠিক আছে? তো ফিলিংস দিয়ে আসলে ক্লাস করে লাভ আছে। ফিলিংস এর থেকে বড় বিষয় যে তুমি শেখো, পড়াটা উপভোগ করো। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে ডেমো, মানে জাস্ট একটু পড়লো, তোমাকে আসলে পুরো দিন ব্যাপী তুমি কি করছো না করছো সেই বিষয়টা আসলে তোমাকে দেখাইলো যে হ্যাঁ তুমি দিন ব্যাপী কি করছো, তোমার ঘটনাগুলা। এখন কথা হচ্ছে অনেকে বলে যে আসলে এখানে দিনলিপি এবং আমার এখানে যে প্রতিবেদন আছে কোনটাতে আসলে আমি বেশি নাম্বার পাবো। অবশ্যই তুমি প্রতিবেদন লিখলে বেশি নাম্বার পাবা, কারণ এই জায়গাতে আসলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে। অর্থাৎ এখানে তুমি একটা স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা প্রসিডিউর ফলো করতে পারো, এবং এই জায়গাতেই ম্যাক্সিমাম শিক্ষার্থী বেশি নাম্বার পায়। আমরা একটু আগে যেরকম বলছিলাম যে তোমার এখানে যদি তুমি পারিভাষিক শব্দ লেখো তাহলে তোমার অ্যান্সারে হওয়ার সাথে সাথে সঠিক মানে পুরোপুরি ভাবে ফুল মার্কস। এবং এখানে দিনলিপির যদি না লিখে তুমি প্রতিবেদন লেখো তাহলে আমার মনে হয় যে যদি খুব সুন্দর ভাষায় কাটাকাটি না করে নীল কলম ব্যবহার করে যদি লিখতে পারো, শব্দগুলো যদি ভালো থাকে, তাহলে অবশ্যই তুমি এখানে 9 পেতে পারো। স্যারের পছন্দ হলে 7, 10ও দিতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা মোটামুটি দেখলাম, আমরা হচ্ছে দিনলিপিটা দেখলাম। দিনলিপি অনেকে লিখতে চায় না,
দিনলিপি এখানে কিন্তু প্র্যাকটিস আছে, তোমরা সেখানে এই স্লাইডটা আমরা দিয়ে দিব তোমাদেরকে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। এখানে প্র্যাকটিস গুলো জাস্ট যারা দিনলিপি অ্যান্সার করতে চায় তারা একবার দেখে নিবা, দিয়ে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা, দিনলিপির কিছু সাজেশন আছে, দিনলিপির সাজেশন গুলো আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি না, সাজেশন বা যে জিনিসগুলো আছে এগুলো টোটালি তোমাদেরকে আমরা পিডিএফ দিব, সেখান থেকে তুমি দেখবা। আমাদের মূল বিষয় হচ্ছে তোমাদেরকে এটা বোঝানো যে আসলে কিভাবে লিখবা, তোমার লেখার নিয়মটা কি, সেই জিনিসটা কিন্তু আমাদের আলোচনার বিষয়। আমি তো তোমাদেরকে এই জিনিসটা দেখাই দিব। এবং পাশাপাশি তোমাদেরকে যে জায়গাতে তুমি গুরুত্ব দিবা, যে জায়গাতে লিখলে তুমি একটু বেশি নাম্বার পাবা, বা তোমার যে জায়গাতে হাইলাইট করা উচিত, সেই জিনিসগুলো মূলত আমরা তোমাদেরকে ধরা দিব। ঠিক আছে, বাকি সাজেশন আসলে তোমাদের দেখার বিষয়, তোমরা সেখান থেকে দেখবে। আচ্ছা, তৌসির নামের একজন কমেন্ট করেছে, স্যাররা বলে কালার পেন ব্যবহার করা যাবে, আমি নীল কলম নিয়ে গেছিলাম কিন্তু লিখতে দেয় নাই। না, এটা পুরোপুরি ভাবে তোমরা কি বলছো এই পদে নীল কলমের কালি ব্যবহার করা যাবে না, এটা কে বলছে তোমাকে? এটা ফাউল কথাবার্তা বলছে। মানে তোমাকে যদি বলে থাকে এটা তুমি প্রতিবাদ করো, নীল কলমে ব্যবহার করা যাবে। তুমি হয়তো সবুজ দিছো কিনা আল্লাহ জানে, সবুজ কলম ইউজ করা যাবে না, মানে নীল বাদে সবুজ, খয়েরি, অন্য কোনো কালার তুমি ইউজ করতে পারবে না। তুমি কালো এবং নীল কলম ব্যবহার করতে পারবা, এবং নীল কলম অবশ্যই ব্যবহার করবে, এটা আমাদের সাজেশন। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে প্রতিবেদন। যেহেতু প্রতিবেদনে আসলে ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যান্সার করে, আমরা প্রতিবেদনটা একটু দেখি, প্রতিবেদন লেখার নিয়মটা একটু পড়ি। হ্যাঁ, তাহলে প্রতিবেদন লেখার সময় প্রথমে একটি স্পষ্ট শিরোনাম প্রদান করতে হবে, তাই না? শিরোনাম যেন একদম স্পষ্ট হয়, কি ব্যাপারে লিখছো সেটা যেন সুন্দর বর্ণনা থাকে। আচ্ছা, এরপর প্রস্তাবনায় প্রতিবেদনটির উদ্দেশ্য এবং মূল বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি দিতে হবে। যে প্রথমে অন্তত ব্যাখ্যা করবা যে হ্যাঁ কোন বিষয়ে লিখতে চাচ্ছ, প্রথমে তো শর্টে লিখবা, তাহলে সেখানেই তোমার ধারণা পেয়ে যাবে টিচার। আচ্ছা, তারপর মূল বিষয়বস্তুর মধ্যে বিষয়টি বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে। এরপর আসতে তুমি নিজের মতো করে ব্যাখ্যা করবা, ঠিক আছে, যে ব্যাপারটা নিয়ে লিখছো, যেই সমস্যা হতে পারে বা যে ঘটনা হতে পারে সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবা। তারপর প্রতিবেদনটির শেষে সারাংশে তোমার প্রধান পয়েন্ট এবং সিদ্ধান্ত সংক্ষেপে উপস্থাপন করতে হবে। যে শুরুতে যেমন একদম মূল বক্তব্যটা বলেছিলাম, ঠিক আছে, যে কোন ব্যাপারটি নিয়ে লিখছি, তারপর আমরা বিস্তারিত বলবো, এবং শেষে গিয়ে এতক্ষণ যা আলোচনা করেছি এটির একটি সারাংশ দিব, ঠিক আছে, সামারি টাইপ, যে এতক্ষণ কি আলোচনা করলাম সেটা শর্টে একটু দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, ব্যবহৃত তথ্যের উৎস বা রেফারেন্স উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখো, যে এই উৎস হচ্ছে আমরা তথ্যগুলো দিব, যেখানে এই ঘটনা ঘটেছে বা এখানে এই সমস্যা আছে, সেটা কিভাবে আমি জানতে পেরেছি, সেই রেফারেন্সটাও কিন্তু উল্লেখ করতে হবে। প্রতিবেদনটি পরিষ্কার, সহজ ও আনুষ্ঠানিক ভাষায় লেখা উচিত। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, প্রতিবেদনে একটা ডেমো দেখি। ডেমোটার মধ্যে একটু যদি খেয়াল করো, এখানে কিন্তু নরমালি কি ডেমোর মধ্যে হচ্ছে আসলে কিছু হেডলাইন্স দিতে হয়, যে হেডলাইন্স গুলো থাকলে আসলে বোঝা যায়। এখানে হচ্ছে এটা আসলে কি বর্তমান রাস্তাঘাটের দুরবস্থা, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে যেটা সমস্যা সেটা হচ্ছে তোমার রাস্তাঘাটের মধ্যে দেখা যাবে যে রাস্তাঘাট কয়দিন পর পর নষ্ট হয়ে যায়। আচ্ছা, প্রতিবেদন কয় পেজে লিখতে হবে, এটা হচ্ছে প্রশ্ন ছিল। প্রতিবেদন আসলে কয় পেজ লেখাটা স্ট্যান্ডার্ড মনে হয়? মোটামুটি আমি তো লিখতাম তোমার 2.5 থেকে সর্বোচ্চ 3 পেজ, কিন্তু আমার অনেক বন্ধুকে দেখছি যে তারা 4-5 পেজ পার করেও লিখে যায়। আসলে এত বেশি লিখলে অনেকে মনে হতে পারে যে পৃষ্ঠা ভরাইলেই মার, কিন্তু তুমি যদি 4-5 পেজ লেখো, তুমি একই জিনিস দেখা যাবে বারবার ঘুরে পেঁচায় লিখতেছ, তখন কিন্তু শিক্ষক যিনি পড়বে তার কিন্তু বিরক্ত লাগবে। তুমি যদি স্ট্যান্ডার্ড মানে লিখতে পারো, 2 পেজ পার করে 2.5 থেকে 3 পেজ লিখলে আমার মনে হয় যে প্রতিবেদন লেখার এক্সট্রা কিছু থাকে না। আচ্ছা, ঠিক আছে। তো প্রতিবেদন লেখার ক্ষেত্রে আসলে এখানে আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে আমাদের প্রকৃতি, তারপর হচ্ছে আমাদের এখানে শিরোনাম, তারপর হচ্ছে তদন্তের স্থান। যেহেতু এটা হচ্ছে রাস্তার কথা বলা আছে, তো তুমি যদি রাস্তার বিষয়ে প্রতিবেদন তৈরি করছো, রাস্তার কোন কোন জায়গাতে স্থানের সমস্যাগুলো আছে, সময় দিতে হবে, তারিখ দিতে হবে, এর সাথে সাথে তুমি ছবিগুলো অ্যাড করে দিবা। হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে তোমার হেডলাইন্স থাকবে, অবশ্যই হেডলাইন দিতে হবে, হেডলাইন্সটা নীল কলমে লিখবা। আর তোমার এই রাস্তা নিয়ে এই যে মানুষের কত হাজার মানুষের দুর্ভোগ হচ্ছে, কি পরিমাণে দুর্ভোগ হচ্ছে, প্রতিদিন কত টাকা লস হচ্ছে, একটা আর্থিক রেশিও তুমি এখানে অবশ্যই তুলে ধরতে পারো। এরপর হচ্ছে এর মাধ্যমে আসলে কি জনজীবনের মধ্যে একটা বিপর্যয় অবস্থা তৈরি হচ্ছে, বৃষ্টির সময় মানুষের দুর্ভোগ তৈরি হচ্ছে, সব বিষয়ে আসলে ঢেলে সাজাবো। তো এই জিনিসগুলো নর্মালি লেখার পরে তুমি এখানে এই যে কারণ দর্শাতে পারো, যে কি কি কারণে এই প্রবলেম গুলো হচ্ছে, কারণগুলো নর্মালি লিখে দিলে তোমার একটা ভালো স্টার নাম্বার আসবে। ঠিক আছে, আর এখানে এই ডেমো গুলো কিন্তু আমি আবারও বলছি, তোমরা ক্যাপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাড হয়ে তোমরা কিন্তু এটা এই পিডিএফটা পাবা। ওকে, আচ্ছা ভাইয়া যেমন বলেন যে ফিনান্সিয়াল রিপোর্ট একটা দিবা, যে এতটুকু টাকা লস হয়েছে বা এরকম, এগুলো ক্ষেত্রেই তো রেফারেন্স ইউজ করবা, যে একটা নিউজের নাম দিয়ে দিবা, স্যার তার এটা দেখতে যাবেন না, এটা তো তুমি বানিয়ে লিখছো, তাই না? তাহলে একটা পত্রিকার নাম দিয়ে দিবা, যে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে অমুক তারিখে, এই অমুক তারিখ অনুযায়ী যে দৈনিক ক্ষতির পরিমাণ এত পরিমাণ টাকা। ঠিক আছে, এই ধরনের রেফারেন্স দিয়ে কিন্তু তোমার নম্বর এমনিতেই ভালো আসবে। ওকে, আচ্ছা, তো প্র্যাকটিস প্রশ্নটা আমরা দেখলাম, এবং হচ্ছে এখানে প্রয়োজনীয় পদক্ষেপ। আচ্ছা, এখানে এটা কিন্তু সংবাদপত্রে প্রকাশের জন্য ছিল, এরপর আমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আছে। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে রাস্তাঘাটে দুরবস্থার কারণও দেখা হচ্ছে, এবং পাশাপাশি এই কারণটার
মানে বিপরীতে আসলে কি কি পদক্ষেপ, মানে তুমি যখন কোনো কারণ দেখাবা যে এই কারণগুলো আছে, কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের সলিউশনও কিন্তু তোমার এখানে দিতে হবে। মানে যে সচেতন মহল বলতেছে এসব কথা, বা স্থানীয়রা এইসব কথা বলতেছে যে এই জিনিসগুলো এইভাবে হওয়া উচিত, এবং তুমি প্রয়োজনে আমি যেটা বললাম যে রেশিও যখন দেখাবো অবশ্যই রেশিও কারা কারা বলতেছে সেই বিষয়ে একটা প্রতিবেদন তুমি অবশ্যই খুব নিপুণভাবে লিখবা, ঠিক আছে? না লিখলে তো নাম্বার পাবো না, অবশ্যই সেই জিনিসগুলো তুলে ধরতে হবে। আচ্ছা, আগেরটা গেল এবং পরেরটা, এটার প্যাটার্নটা নিয়ে ডিসকাশন করি আমরা। হ্যাঁ, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য, ঠিক আছে? মনে করো তোমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি অনুষ্ঠান হয়েছে, সেই সম্পর্কে প্রতিবেদন লিখে প্রধান শিক্ষক জমা দিতে বলেছে। তাহলে এখানে কি করবা, এখানে একটু আলাদা, ঠিক আছে? এখানে প্রথমে আমরা আবেদন পত্রে যেভাবে লিখি, আবেদন পত্রের মতো এই তো তারিখ, তারপর বরাবর অধ্যক্ষ, তারপর কলেজের নাম দিবা, স্থানের নাম, তারপরে তো বিষয়, যেভাবে আমরা আবেদন পত্র লিখি একদম সেভাবে। তারপরে তো এখানে সূত্র, এই সূত্রটা একটু নিজে মন মতো করে দিতে পারো, যে আমরা যে বিভিন্ন বিজ্ঞপ্তি দেখি না, বিজ্ঞপ্তিতে কিন্তু সূত্র লেখা থাকে, ঠিক আছে? অর্থাৎ সেই শিক্ষা প্রতিষ্ঠান যে বিজ্ঞপ্তিটা দিল সেই সূত্রটা, এই সূত্রটা দিবা যে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী তুমি এটা লিখছো। তারপরে এটা মহোদয়, তারপরে তুমি লিখবা যে আসলে যেই অনুষ্ঠান হয়েছে বা যেই ঘটনা হয়েছে তার প্রেক্ষিতে আমি এই প্রতিবেদনটি লিখছি, ঠিক আছে? তারপরে এই প্রতিবেদনটি তুমি লেখা শুরু করে দিলে। তুমি চাইলে এখানে একটা যে কোনো একটা অনুষ্ঠান হলো, তাহলে শিরোনামও তুমি দিতে পারো যে মহান বিজয় দিবস উপলক্ষে এই যে তোমার কলেজে উদযাপিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের তুমি শিরোনাম দিলে, তারপর সুন্দর মতো সিরিয়ালে ব্যাখ্যা করে যাবা, ঠিক আছে? ব্যাখ্যা করে গেলে শেষে গিয়ে তুমি তোমার নিজের আবেদনপত্র যেভাবে শেষ করি সেভাবে শেষ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর হচ্ছে তাহলে আমরা মোটামুটি কি শিখছিলাম, আমরা হচ্ছে দেখলাম যে এখানে আমাদের প্রতিবেদনের ক্ষেত্রে, প্রতিবেদন যখন আমরা লিখবো, প্রতিবেদনটা আমরা 2, 2.5, 3 পেজের মধ্যে আমরা রাখবো, ওকে? এবং পাশাপাশি হচ্ছে দিনলিপির ক্ষেত্রে সেম প্যাটার্ন, দিনলিপি যখন লিখবা 2 পেজের বেশি, মানে 2, 2.5 পেজ 3 পেজের মধ্যেই লিখবা, যেহেতু দুইটার মধ্যে নাম্বারটা আসলে আছে 10 মার্কের, তোমার দেখতে হবে যে নাম্বারটা আসলে কেমন। 10 মার্কের জন্য তোমার অবশ্যই 2-3 পেজের মধ্যে মিনিমাম রাখা উচিত, এবং প্রশ্নের ধাঁচটা কেমন তার উপরও নির্ভর করবে। আচ্ছা, ইমেল, মানে ইমেলে আসলে খুব ইজিলি ফুল মার্কস উঠানো যায়, মানে খুব ইজিলি তুমি উঠানো যাবে। এই ইমেলটা কিসের মধ্যে? ইমেলটা হচ্ছে একটা অল্টারনেটিভের মধ্যে আছে। দেখো, তোমার ইমেল আছে, আবেদনপত্র আছে, তো সেই ক্ষেত্রে তুমি ইমেলও দিতে পারো, আবেদনপত্র দিতে পারো, দুইটার মধ্যেই তুমি নাম্বার পাবা। ইমেলটা লিখলে যেটা হয় যে ইমেলে একটু কম লিখলেও হয়ে যাচ্ছে, তবে ম্যাক্সিমাম আমরা আসলে নাম্বারটা চিন্তা করি কিভাবে, যে তুমি আসলে যখন দেখবা যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ইমেল দিচ্ছে, একটু ভালো শিক্ষার্থী যারা আছে ভালো ভালো কলেজের, যাদের ইন্টেনশন থাকে একটু বেশি নাম্বার পাবো, তারা একটু আসলে স্রোতের বিপরীতে যায়। তারা কি করে যে ইমেল না দিয়ে তারা হচ্ছে আবেদনপত্রটা দেয়, তখন দেখা যায় যে স্যার একটা ভেরিয়েশন পায়, তখন নাম্বারটা একটু বেশি দেওয়ার ট্রাই করে। কারণ অনেক শিক্ষার্থী আছে ইমেল খুব বেশি ভালোভাবে লিখে ফেলো, তুমি একটু কম লিখলা, তখন দেখা যাবে তোমার লেখা পছন্দ না হলে স্যার 1-2 মার্ক করে কমাই দিতে পারে। তো সেই জায়গায় আবেদনপত্রটাও সেফ জোনে থাকার মতো একটা অবস্থা তৈরি করে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু দেখি, ইমেলটাই দেখি, ইমেলটা আসলে আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ঠিকানা সবসময় ছোট অক্ষরে লিখতে হয়। ঠিকানা অর্থাৎ আমরা যেই টু বলবো, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদের সবার মোটামুটি ইমেল আছে, আমরা কিন্তু জানি ইমেল অ্যাড্রেস সবসময় কিন্তু ছোট হাতের অক্ষরে হয়, তো এটা লেখার সময় ভুল করা যাবে না যে প্রথম অক্ষর বড় হাতে দিয়ে দিচ্ছে, এটা করা যাবে না। আচ্ছা, ঠিকানার মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। জিমেইলে কখনো হচ্ছে ইমেল অ্যাড্রেসে কখনো স্পেস দেখছো? স্পেস কিন্তু থাকে না। সাধারণত নামের সংক্ষিপ্ত অংশ লিখতে হয়। সাধারণত আমরা যখন ইমেল অ্যাড্রেস খুলি তখন নামের সংক্ষিপ্ত অংশ দেই, এই হিসাবে লিখতে বলা হচ্ছে। এটা তুমি বানিয়ে দিবা, তোমার মতো করে বানিয়ে দিবা। আচ্ছা, জিমেইল, ইয়াহু, হটমেইল যেটাই হোক না কেন তুমি তারপরে কি দিবা? .com লিখতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর মেসেজ বক্সে মূল সংবাদটি টাইপ করতে হবে, যে মেসেজ বক্সটা। আর সিসি, বিসিসি এগুলো তো আসলে মেইনলি ফাঁকা থাকবে, তোমাদের এগুলো করতে হবে না, কিন্তু এমনি জেনে রাখো যে সিসিটা দিয়ে একের অধিক ব্যক্তির কাছে একই ইমেল পাঠাতে পারবে, আর বিসিসিটা হলে কি একের অধিক ব্যক্তির কাছে পাঠাবে, কিন্তু কাদের কাদের কাছে পাঠিয়েছো সেটা অন্যরা আর জানতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন এমন হচ্ছে যে তুমি একটা ইমেল পাঠাচ্ছ, তোমাদের মানে তোমার সেকশনে যতগুলো শিক্ষার্থী আছে সবার কাছে যাবে এবং সবাই দেখতে পারবো যে কার কার কাছে ইমেলটা গেছে, তখন সেটাকে আমরা বলি কার্বন কপি। আর যখন এমন হয় যে তুমি সবার কাছে পাঠাচ্ছো সেম প্রসেস, কিন্তু তুমি দেখাতে যাচ্ছে না যে তোমার বান্ধবীর কাছে ইমেলটা গেছে বা কার কার কাছে তুমি ইমেলটা পাঠাইছো, কারণ তুমি চাও যে এটা একটা হাই মানে কি প্রাইভেটলি রাখতে, যে হ্যাঁ আমি কাউকে দেখাবো না, আমি হাইডেন্সি রাখবো। তাহলে সেক্ষেত্রে তুমি বিসিসির মধ্যে যদি তুমি ওই ইমেল গুলো ডালো, ওই ইমেল গুলো লেখো, তাহলে তারা সবাই মেল পাবে একটা গ্রুপের আন্ডারে, কিন্তু তারা কেউ দেখতে পাবে না কার কার কাছে গেছে। তবে অফিসিয়ালের ক্ষেত্রে আমাদের সিসি ইউজ করা হয়, কারণ দেখা যায় যে দেখতে চায় যে হ্যাঁ আমার লিডার, আমার আন্ডারে যারা যারা স্টাফ আছে তারা অবশ্যই আমাকে মেল করার সময় সবাইকে ট্যাগ করে পাঠাতে পারে, তখন সুবিধা হবে, সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এখানে এই জিনিসটা হচ্ছে। আর ইমেল অবশ্যই সংক্ষিপ্ত হইতে হয়, এটা নরমালি বুঝতেই পারতেছো, ইমেলের মধ্যে অনেক ডিটেলস থাকে না,
ইমেল নর্মালি ইউজ করা হয় কিসে কিসে, যদি আমরা চিন্তা করি একটা কর্পোরেট লেভেল আসলে নর্মালি ইমেল ইউজ করা হয়, প্রফেশনাল লেভেলে ইমেল ইউজ করা হয়। ইমেলটা কিন্তু আমরা এখনো ব্যক্তিগত ব্যবহারের জন্য ইউজ খুব একটা করি না। ব্যক্তিগত ব্যবহার কেমন, যে ইমেলে তোমার ছবি টবি আদান প্রদান করো, তখন তো তোমাদের হেডলাইন্সও দেওয়ার দরকার হয় না, কিছু দেওয়ার দরকার হয় না, জাস্ট ইমেলটা মানে ইমেল অ্যাড্রেসটা লেখো আর ছবিটা ট্যাগ করে পাঠিয়ে দাও। কিন্তু প্রফেশনাল ওয়েতে লিখতে গেলে কিন্তু নর্মালি আমরা এই যে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আসে, কি কি টাইপের প্রশ্ন আসে বোর্ড পরীক্ষাতে আসে, কি ধরো হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুমতি জানিয়ে তোমার প্রবাস বন্ধুকে একটা বৈদ্যুতিক চিঠি লেখো। এখানে যতগুলো আছে আমি এতটুকু বলতে পারবো যেগুলো কোনো প্রফেশনাল লেভেলের না। তারপরে তোমাদেরকে পড়াচ্ছে একটা কনসেপ্ট দেখানোর জন্য যে হ্যাঁ তুমি যদি ইমেলটা অন্তত লিখতে পারো, কিন্তু দিন শেষে এগুলো লিখে কেউ ইমেল লেখে না। এগুলো সবগুলো এখন তোমরা বন্ধু বান্ধবের তোমরা ব্লগ বানাও, ভিডিও কলে, ভিডিওতে বানায় তোমরা ফেসবুকে ছায়া দাও, রিলস বানাও। এখন কনসেপ্টটা আসলে একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা মডার্ন হচ্ছে। আমার মনে হয় যে ইমেল কয়েকদিন পরে একটু প্রফেশনাল লেভেলে আনা দরকার আমাদের এখন থেকে। আচ্ছা, তো একটু আগে যে জিনিসগুলো নিয়ে তোমাদের স্যার আলোচনা করতেছিল, একটু যদি খেয়াল করো, ফ্রম, এই যে ফ্রম লেখাটা আছে এটা আমাদেরকে নর্মালি বোর্ড পরীক্ষাতে লিখতে হবে এই সেন্সে। আর নর্মালি কিন্তু আমি যখন ইমেল পাঠাতে যাবো তখন কিন্তু ফর্মটা থাকবে না, কারণ ফর্ম আমার ইমেল থেকে যেহেতু যাচ্ছে ফর্মটা আমার থেকে নেয় না। তো ফর্ম নর্মালি আমরা দিতে হয় এই কারণে যে হ্যাঁ আমি যদি ইমেলটা পাঠাচ্ছি আমার কনসেপ্টটা ক্লিয়ার, এই কারণে আমি ফর্ম দিব। ঠিক আছে, তো ফর্ম অনেক বইতে এটাও বলে দেয় ফর্ম না দিলেও চলে, আসলে ফর্মটা এখন দরকার হয় না ইমেলের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর তোমরা ফর্ম দিও। ফর্ম মানে কি তুমি নিজে যাকে পাঠাচ্ছ তোমার নিজের অ্যাড্রেসটা, তোমার নামের সংক্ষিপ্ত, ধরো আমার নাম বাপ্পি, আমি লিখলাম যে bappy@gmail.com, এবং সবগুলো শব্দই কিন্তু একসাথে আমি লিখছি, কোনো স্পেসই কিন্তু থাকবে না, সবগুলো শব্দই ছোট হাতের হবে, কারণ এখানে ইমেল অ্যাড্রেস কখনোই বড় হাতের হয় না। এবং টু এর ক্ষেত্রে তুমি তোমার যে বন্ধুকে পাঠাবা তুমি সেখানে কি লিখবা, যে টু লিখবা। এবং এক্ষেত্রে দেখো প্রিয় বন্ধু জহিরুল, যদি এমন হয় যে তোমার বন্ধু জহিরুলকে তুমি ইমেলটা পাঠাইছো, তাহলে অবশ্যই এখানে টু এর মধ্যে জহিরুলের নামটা রাখবা। ঠিক আছে, এই যে তোমার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ধরলাম যে আশামণি, এই যে আশামণি তোমার কলেজ ফ্রেন্ড, এখন তুমি যদি লেখো যে টু এর জায়গায় আশামণি, ফ্রম এর জায়গায় জহিরুল, তাহলে কি কনসেপ্ট মিললো? তাহলে তো তুমি উল্টাটা লিখে ফেলো। তুমি অবশ্যই লিখতে হবে কি জহিরুল, যেহেতু তোমার বন্ধু তাকে যেহেতু তুমি পাঠাচ্ছ তাহলে সে থাকবে টুতে, তুমি যেহেতু আশামণি তার মানে তুমি থাকবে ফ্রমে, তার মানে তুমি ফ্রমের মধ্যে লিখবা asamoni@gmail.com, আর তোমার বন্ধু যেহেতু জহিরুল তুমি লিখবে যে জহিরুল@gmail.com। আর এখানে সিসি বিসিসি যদি কোশ্চেনে বলা না থাকে, নর্মালি কোশ্চেনে বলা থাকে না, তার মানে তোমরা এখানে ফাঁকা রাখবা, কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর সাবজেক্টের মধ্যে লিখে দিবে কি যে এখানে কি কিসের ছিল, মোবাইল ফোনের ক্ষতিকর দিক, তাহলে এখানে মোবাইল ফোনের ক্ষতিকর দিক সম্পর্কে তুমি লিখলা, যে হেডলাইন দিলে মোবাইল ফোনের ক্ষতিকর দিক সমূহ। এরপর হচ্ছে তুমি কি একটা ডিআর, আমি ইংলিশে শিখছি, ইমেল অনেকে জানে, প্রিয় বন্ধু জহিরুল, এরপরে তুমি লিখলা কোনো কিছু লিখলা যে জিনিসগুলো তোমাকে জানতে চাওয়া হয়েছে, এরপরে ভালো থেকো ইটি লেখা তুমি নর্মালি একটা কি তোমার নাম পরিচয় এগুলো দিয়ে দিলা। এটা হচ্ছে একটা বেসিক টেমপ্লেট। এটা আসলে মানে এই জিনিসটা আসলে পড়াইতে হয় না, যে ভুলগুলা তোমরা করো সেই ভুলগুলা যদি আরেকবার একটা আমরা ডিসকাশন করি, অনেকেই শুরুর অক্ষরটা কি লেখে, বড় হাতের লেখে। ফ্রম হচ্ছে কি আশামণি, অনেকে শুরুর অক্ষরটা এ দিয়ে শুরু করে বড় হাতের, এটা করা যাবে না। অনেকে কি করে asamoni.gmail দিয়ে রাখে, ঠিক আছে, .com দেয় না, সেটাও ভুল হতে পারে। দেখা যাবে যে আশামণি gmail.com না রেখে asamoni.com দিচ্ছে, ঠিক আছে, asamoni.com, ও ওয়েবসাইট বানাই ফেলছে, ওই ইমেলের জায়গায় ওয়েবসাইট বানাই ফেলছে। তো এই জিনিসগুলো করা যাবে না, যেটা নর্মাল প্রসিডিউর সেটাই লেখা উচিত। ভুল করলে কিন্তু নাম্বার কেটে দিবে, এবং এই জায়গাতেই নাম্বার কাটবে বেশি, এই জায়গাতে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। আমরা মোটামুটি দেখলাম যে ইমেলে আসলে লিখে কিভাবে, সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখলাম। একটা দুইটা ইমেল দেখি, তাই না? হ্যাঁ, বই থেকে, যেখানেও তোমরা ফ্রম খেয়াল করো, যেহেতু দেখো সুলতান আরো সেই তো নামটা কিন্তু খেয়াল করো, সুলতান সরি রোশনি মেবি, হ্যাঁ সুলতানা রোশনি, ওকে ঠিক আছে। এবং টু দেখো আহনাফ, এবং এই তো ভূমিকম্প নিয়ে যেহেতু লিখেছে, সাবজেক্ট কি আছে ভূমিকম্পকালীন, এরা কিন্তু সিসি বিসিসি এগুলো কিছু দেয় না, কারণ এগুলো আসলে আমাদের নর্মালি দিতে হয় না। কিন্তু দেখো ইমেলটা কিন্তু যথেষ্ট ছোট হবে, একদম শর্টকাটে, যেন তুমি জাস্ট যেইটুকু বলো সেটুকু বলবা, অতিরিক্ত কিছু না। ঠিক আছে, এখানেও সেম দেখো ফ্রম কিন্তু খেয়াল করবা, ফ্রম এই তো নাফি, এই তো দেখো তামিম, ঠিক আছে। সাবজেক্ট এখানে পিতৃবিয়োগে সান্ত্বনা, সাবজেক্টটাও কিন্তু তাহলে খুবই ছোট, যে একদম যেইটুকু বলা হবে সেইটুকু একদম ছোট করে, এবং তারপর ছোট করে ইমেলটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই ফরম্যাট গুলো তোমরা পেয়ে যাবা, এই ফরম্যাট গুলো তোমরা লিখে নিবা। এরপরে যদি একটু বলি তোমাদেরকে, আমরা ইমেল দেখলাম, ইমেলের পাশাপাশি আমাদেরকে আবেদনপত্র আছে। আমরা আবেদনপত্রটা যদি একটু তোমাদেরকে দেখাই, যারা আবেদনপত্র আসলে দিতে চাও। আচ্ছা, আবেদনপত্র লেখার নিয়মগুলো একটু পড়ি আমরা। আচ্ছা, আবেদনপত্রের ক্ষেত্রে আবেদনপত্রের শিরোনামটি তোমার, বক্সের ইস্যুটা নিয়ে অনেকে কথা বলতে বলতেছিল, যে এই যে বক্সের কথা বলতেছো না, কই যে গেল, এই যে বক্স,
এই বক্সটা কখনো ইমেলে থাকে না। তোমার ইমেল যদি তোমার মোবাইল ফোনে ইমেল অ্যাপসটা আছে, তুমি একটু চালু করে দেখবা যে বক্স টস কিছু না, আসলে এগুলো পাও। তুমি নর্মালি কি তুমি লিখবা, একটু স্ট্যান্ডার্ড করতে চাইলে যেটা করতে পারো, এই যে ডট 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 যেগুলো আছে এগুলো অ্যাক্সিডেন্ট রাখতে পারো। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগে। ফ্রম টু এগুলো লিখবা, বক্সের কোনো দরকার নেই, যেভাবে আছে যে ফ্রম টু বিসিসি বিসিসি, এখানে যে ফরম্যাটটা আমরা দেখাইছিলাম তোমাদেরকে একটু আগে, এই যে এই ফরম্যাটটাই তুমি লিখে দিয়ে আসবা। এবং সবগুলা কি একদম সিরিয়ালে বাম পাশে করে মুভ করানো। এখানে এখানে মাঝখান থেকে শুরু করার দরকার নেই, কারণ স্ট্যান্ডার্ড ইমেল এখন যেটা আছে সবগুলো কিন্তু বাম পাশ থেকে শুরু হয়। এখন কিন্তু মাঝে অনেকে হচ্ছে এই জিনিসটা মাঝে থেকে 2 কলাম থেকে শুরু করে, ওটা স্ট্যান্ডার্ড না। আমরা স্ট্যান্ডার্ড যেভাবে হয় ইমেল যেভাবে লিখতে হয় সেটাই আমরা ফলো করবো। আচ্ছা, পড়ি। আচ্ছা, তাহলে আবেদনপত্রের শিরোনামে আবেদনপত্রের বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, কারণ বিষয় দেখেই তোমার প্রধান শিক্ষক বা যিনি যাকে আবেদনপত্রটি লিখছ তিনি আবেদনপত্রটি বুঝতে পারবে এবং পড়বে। তারিখটি সঠিকভাবে দিতে হবে, প্রাপককে সঠিক নাম ও পদবিতে অভিবাদন জানাতে হবে। যার কাছে তুমি লিখছো, আমরা লিখি না বরাবর প্রধান শিক্ষক অমুক কলেজ, তাহলে এই যে সঠিক নাম, এই নাম অর্থ আমরা তো নাম আসলে লিখি না আবেদনপত্রে, পদবিটাই মূলত যে বরাবর প্রধান শিক্ষক বা অধ্যক্ষ অমুক কলেজ বা স্কুল। আচ্ছা, নিজের পরিচয় এবং আবেদন করার কারণ সংক্ষেপে উল্লেখ করতে হবে। ঠিক আছে, নিজের পরিচয়টা আমরা তো নিচে দিব এবং আবেদন করার কারণ যেটা সেটা হচ্ছে বিষয়ে দিয়ে দিব। আবেদনটি পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে, কোনো ধরনের মানে পেঁচাই পুচাই করা যাবে না, একদম পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে। প্রাসঙ্গিক তথ্য বা ব্যাখ্যা প্রদান করতে হবে। আমরা যে মাঝখানের বডিতে যেটুকু লিখি যে আমাদের হয়তো কমন রুম দরকার অথবা কম্পিউটার ল্যাব দরকার, কেন দরকার, এটুকু একটু প্রাসঙ্গিক, ছোট করে, খুব বেশি বড় না, কিন্তু প্রাসঙ্গিক হয়তো ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, অবশেষে পূর্ণ নাম এবং প্রয়োজনে পদবি উল্লেখ করতে হবে। এই তো আমরা যে শেষে লিখি বিনীত নিবেদক, বিনীত আবেদনকারী, তাই না? এখানে যে আমার নিজের পরিচয়টা দিতে হবে, যে অমুক ক্লাস, নাম দিব, তারপর ক্লাস, রোল, অমুক কলেজ। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের কিছু সাজেশন আছে, সাজেশনগুলো তুমি পেয়ে যাবা। তো আমরা একটা ডেমো তোমাদেরকে দিয়েছি যে বিনা বেতনে পড়ার অনুমতি, এবং এটা খুব বেশি পরিমাণে তোমরা শিখছো ছোটকাল থেকে, বিনা বেতনে পড়ার বা স্কলারশিপ বা ফুল ফান্ডেড যেটাই বলো না কেন, সেই অধ্যক্ষ নিকট একখানে আবেদনপত্র। এই যে তারিখ বিষয়টা, এই যে তারিখ লিখছো, তারিখ শব্দটা লিখতে হবে এরকম না, তারিখ লিখতে পারো, এটা লিখলে স্ট্যান্ডার্ড, খারাপ লাগে না। তবে নর্মালি কি আমরা এখন তারিখ শব্দটা লিখি না, লিখে দিতে 10 জুন 2025 বা 24 যাই হোক। এরপরে বরাবর অধ্যক্ষ, হ্যাঁ, এই কলেজ বরিশাল লিখলে, এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা লিখতে হবে, এটা লেখাটা স্ট্যান্ডার্ড। বিষয় বিনা বেতনে পড়ার জন্য আবেদন, এরপরে জনাব, মহোদয়, হ্যাঁ। এরপর হচ্ছে বিয়ে নিবেদন, ওই যে তোমরা অনেকে বলো ওই যে ইংলিশে যেগুলো আই ব্যাক মোস্ট এক্সপেক্টফুলি টু ইউ স্টার ড্যাড, মানে ভিক্ষা টিকে চাওয়ার দরকার নেই, নর্মালি বলবো যে আমার এটা দরকার, আমি আসলে খুব আসলে কি দারিদ্র্যপীড়িত অবস্থায় আছি, আমার পরিবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তো সেই কারণগুলো তুমি তুলে ধরে দেন হচ্ছে আমাকে একটু, আপনি যদি বিনা বেতনে পড়ার সুযোগ করে দেন, আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো। ইমোশনালি অ্যাটাচমেন্ট করবা, ইমোশনাল অ্যাটাচমেন্ট করতে না পারলে কিন্তু স্যারে তোমাকে দিবে না। কারণ তুমি নিজে চিন্তা করবো যে তুমি ওই জায়গায় আসো, তাহলে কি কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি মনোভাবটা প্রকাশ করতে হবে, তাই না? মনে করো তোমার মার্ক পাওয়ার জন্য তুমি বিনা বেতনের আবেদন লিখতেছো, এরকম। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে বিনীত আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, নাম লিখবা, কলেজ লিখবা, শাখা লিখবা। এখানে একটা কথা বলা আছে যে আমরা অনেক সময় টিচাররা বলে দেয় যে আমরা কোন কলেজ, হ্যাঁ, কলেজের নামটা তোমরা অনেকে মানে তোমাদের নিজস্ব কলেজ টিচাররা এসব বলে দিচ্ছে যে তোমার নিজের কলেজ আবার নাম, মানে তোমার নাম, তোমার নিজস্ব কলেজের নাম, এরপর হচ্ছে তোমার রোল নম্বর, বোর্ড পরীক্ষার রোল নম্বর, এগুলো আসলে দেওয়ার দরকার নেই। এখানে নর্মালি আমরা বলি কি যে কোন একটা হাইডেন্সি রাখা, কারণ অনেকেই বলে, যেটা আসলে একটা মিথ হিসেবে বর্তমানে পরিচিত হয়ে যায়, যে এই কলেজের স্টুডেন্ট, হ্যাঁ। তো দেখা যাবে যে কি ওই কলেজের স্টুডেন্ট, তো এটা হচ্ছে কোনো কারণে কলেজে দ্বন্দ্ব থাকলো, ধরে নিলাম যে কলেজে দ্বন্দ্ব, তখন দেখা যায় যে তোমার কলেজের নাম্বার কমাই দিল, পার্শ্ববর্তী কলেজ পড়ে গেল। তো এটা অনেক সময় বলে টিচাররা, এটা আদৌ কতটুকু সত্য সেটা ডিপেন্ড করে মেন্টালিটির উপরে। তো এখানে আসলে এতটুকু ম্যাটার করে না, ঠিক আছে? একটু অ্যাড করি যে অনেক সময় কিন্তু প্রশ্নে দেওয়া থাকে, এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে নাম, কলেজ এগুলো যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তাই দিতে হবে। আর না হলে ভাইয়া যেটা বললেন, ওই তো কি করবা, ক কলেজ, ক সরকারি কলেজ, শেষ। ঠিক আছে, ইংরেজিতে আমরা যেরকম করি ABC লিখি বা এক্স কলেজ লিখি, এরকম বাংলায় এই কাজটা করবো, তাহলে কিন্তু যথেষ্ট। আর একজন লিখেছিল যে আবেদনপত্র কয় পেজ লিখতে হবে, আবেদনপত্র কিন্তু অবশ্যই 1 পৃষ্ঠার মধ্যেই লিখবা। আচ্ছা, ঠিক আছে, ওকে। সারাংশ সারমর্ম মানে সব থেকে ক্রিটিক্যাল একটা টপিক। আমি এই কারণে ক্রিটিক্যাল বলতেছি যে সারাংশ সারমর্ম থেকে যদি এমন হয় যে টিচার, যে গতকাল যেরকম প্রশ্ন আছে যে খায় বাগদাসে আশেপাশে আশেপাশে যা, যদি এরকম হয় যে তুমি আসলে প্যাটার্নটা বুঝবা যে আসলে কি প্যাটার্ন। সাজেশন বিষয়টা হচ্ছে সারাংশ সারমর্মের মধ্যে সাজেশন থেকে কমন আসবে, এটা আসলে এটা হচ্ছে টোটালি কি আনসার্টেনিটি চলে আসছে, মানে ঝড়ে
বগা মরে, কথা এরকম আছে না, বক মরে আর কি। তো সেই জিনিসটা এরকম হয়ে যাবে। তবে এগুলো আসলে কি কারণে আমরা সাজেশন হিসেবে রাখছি, আমাদের মূল চিন্তা হচ্ছে এটা যে তুমি যেটা অন্তত কিছু জিনিস দেখে যাও যেগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলোর মধ্যে থেকে তোমার প্যাটার্নটা অন্তত কমন পাওয়া যাবে, তাই না? এবং লেখার ক্ষেত্রে আসলে আমরা কি কি ফলো করতে পারি, একটু যেহেতু এটা একটু ক্রিটিক্যাল জিনিস, তাহলে আমরা একটু খেয়াল করবো যে প্রদত্ত অংশটি প্রথমে কয়েকবার পড়বো, তাই না? যেটা দেওয়া থাকবে গল্প বা কবিতা যেটাই থাকবে সারাংশ বা সারমর্ম লেখার জন্য, সেটা কিন্তু কয়েকবার ভালো মতো পড়তে হবে, সেটার মূল ভাবটা অনুধাবন করার জন্য, ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই একই অনুচ্ছেদে শেষ করতে হবে, কখনোই 2টা অনুচ্ছেদ বা 3টা অনুচ্ছেদ লেখা যাবে না। আচ্ছা, প্রদত্ত অংশে নেই এমন কোনো ভাব যে যেই গল্পটা দেওয়া আছে বা কবিতা দেওয়া আছে সেই গল্পে নাই এমন কিছু তুমি নতুন কোথাও থেকে আমদানি করেছো, এটা করা যাবে না। আচ্ছা, বক্তব্যটি বুঝে নিয়ে মূল ভাবটি আলাদা করতে হবে এবং অপ্রধান কথাগুলো বাদ দিতে হবে, যেগুলো প্রয়োজনীয়তা নেই। মূল যে ভাবটুকু সেটুকু শুধু তুলে আনলেই হবে। রচনা বা রচনাংশের মধ্যে যেসব রূপক শব্দ আছে সেগুলো বুঝিয়ে লিখতে হবে, যেহেতু রূপক অর্থ অনেক সময় থাকে না, যেমন সোনার তৈরিতে ছিল সোনার ধান, তো এরকম যদি থাকে তাহলে সোনার ধান কি বলতে হচ্ছে এটা কিন্তু বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, অনুচ্ছেদের কোনো বাক্য সরাসরি গ্রহণ করা যাবে না, যা আছে হুবহু। অনেকেই কিন্তু এই কাজ করে যে কপি করে একদম পেস্ট করে দেয়, তাই না? কিন্তু এই হুবহু কিন্তু কোনো কিছু তুলে দেওয়া যাবে না, সেখান থেকে ধারণা নিয়ে আমি নিজের মতো করে লিখবো। আচ্ছা, বক্তব্যের মূল বিষয়টি যেন বাদ না পড়ে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে, যে বক্তব্যের যে মূল বিষয় সেটা যদি বাদ পড়ে যায় তাহলে তোমার তো সারাংশ বা সারমর্ম কোনোটি হলো না। সারাংশকে সহজ সরল কথায় প্রকাশ করতে হবে, অবশ্যই সুন্দর সহজ সরল ভাষায় লিখতে হবে, ভাবের পুনরাবৃত্তিও যেন না ঘটে, অর্থাৎ একই লাইন বারবার যেন আমরা না লিখি। সারমর্মে উত্তম পুরুষ, আমি, আমরা ও মধ্যম পুরুষ, তুমি, তোমরা, এগুলো সম্পূর্ণ বর্জনীয়। যদি লিখতে হয় তাহলে তারা, তাদের, এরকম তৃতীয় পুরুষে লিখতে হবে। আচ্ছা, লেখাটি যেন মূল অংশের চেয়ে খুব বেশি বড় না হয়। সাধারণত যেই তুমি যদি মূল একটি গল্প থাকে তাহলে যেই গল্পটি থাকবে তার 1/3 লিখলেই যথেষ্ট, অর্থাৎ 3/1 আচ্ছা, আমরা যদি একটা প্র্যাকটিস দেখি, এখন বিষয়টা হচ্ছে দেখো, যদি এরকম হয় তোমার 10টা বাক্য আছে, 10টা বাক্য দিয়ে বলছে তোমাকে সারাংশ করতে কিংবা সারমর্ম করতে। এখন কথা হচ্ছে 10টা বাক্যকে কি তুমি সারাংশ করলে তোমার অবশ্যই সেক্ষেত্রে, যেহেতু শর্ট, সারাংশ মানে শর্ট করা, ছোট করা, ছোট বাক্যের মধ্যে তোমার ভাবটাকে প্রকাশ করা, তাহলে সেক্ষেত্রে তুমি 10টা বাক্যের মধ্যে 3টা দিতে পারো। এখন তোমার বোর্ড এক্সামের ক্ষেত্রে আসলে তুমি কত লাইন লিখবা? বোর্ড এক্সামের ক্ষেত্রে কত লাইন লিখলে সারাংশতে ফুল মার্কস পাওয়া যেতে পারে? মোটামুটি লাইন যদি নাও গুনি, কিন্তু তাও আমরা হাফ পেজের একটু কম বা হাফ পেজ মতো, অনেকে কিন্তু সারাংশ সারমর্ম 1 পৃষ্ঠা লিখে ফেলে, যে মনে করো লিখলেই হয় তোমার নম্বর, কিন্তু আসলে কিন্তু এমন না। তুমি সম্পূর্ণ পৃষ্ঠা লেখা মানে তোমার মার্কার কমে গেল, ঠিক আছে? সর্বোচ্চ তোমার লেখার সাইজ যদি বড় হয় তাহলে হাফ পেজ, আর না হলে কিন্তু আরো ছোট আসলে। কারণ গল্প কিন্তু এত বড় থাকে না যে অর্ধেক পৃষ্ঠা লিখলে গল্পের সমানই হয়ে যায়। মানে আমি যেটা বুঝি, সারাংশ লিখতে গেলে তোমার হাতের লেখাটা একটু ছোট করে ফেলবে, যাতে হাতের লেখা বড়, সারাংশতে এসে একটু কৃপণতা দেখাবে, একটু ছোট করে লিখবা, যাতে তোমার হাফ পেজের মধ্যে তুমি তোমার ফুল মিনিংটা তুমি প্রকাশ করতে পারো। এবং লেখার ক্ষেত্রে বাক্যগুলোতে তুমি শ্রুতি মধুর শব্দ ইউজ করবা, যাতে তোমার নাম্বারটা বেড়ে যাবে। এবং এখানে অলরেডি বলা আছে যে তুমি ওই সম্পর্কে তোমার যদি এমন হয় যে কোনো বিশেষ কবিতার বিশেষ মহিষীদের বক্তব্য, সেটাও কিন্তু তুমি ইউজ করতে পারো। তবে সেক্ষেত্রে নর্মালি মূল ভাবটা যেহেতু চাই, সেক্ষেত্রে তুমি ওই কবিদের হচ্ছে যে কোনো লাইন যেটা আসলে ওই অনুচ্ছেদের সাথে মিলে যায়, এরকম হইতে পারলে সেটা কিন্তু আমরা দিতে পারি। এখানে কিন্তু লেখা ছিল, তাই না? আচ্ছা আচ্ছা, সরি, একটু ভুল করে ফেলছি আমি। ওটা হচ্ছে, আমি সারমর্মের কথা বলতেছিলাম, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কথা বলতেছিলাম। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে, সারাংশের ক্ষেত্রে আমরা হচ্ছে ছোট করে ফেলা। ছোট করা মানে হচ্ছে ওখানে কয়েকটা লাইন নিয়ে আসা, মানে আর 1.5 পেজ বা হাফ পেজের মধ্যে আমার পুরো মিনিংটা প্রকাশ করা। আর ভাব সম্প্রসারণের মধ্যে হচ্ছে আমার মেইনলি যদি এমন হয় যে কোনো কবিদের কোনো উক্তি আনতে চাই, কোনো বিশেষ লাইন, তাহলে সেক্ষেত্রে আমরা ভাব সম্প্রসারণের মধ্যে সেটা আনতে পারবো। এই জায়গাতে একটু তোমরা কনফিউশনটা ক্লিয়ার করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে অনুচ্ছেদ সারাংশ দেওয়া আছে, একটা মনে হয় পড়া উচিত, পড়লে ভালো হয়। আমরা একটু পড়ি, কোনটা ভালো মনে হয় কোনটা পড়বো। যেমন দ্বিতীয়টাই পড়ি, যে স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমন স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন কি সত্য, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রয়োজন। আচ্ছা, সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক তাদের নিবেদন ফল হয় না। আচ্ছা, যে জাতির অধিকাংশ লোক মিথ্যাচারী, সেখানে 2-4 জন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই, ঠিক আছে? তাহলে এখানে মূল কি কথা বলছে, যে জাতি হিসেবে যদি তুমি দাঁড়াতে চাও তাহলে স্বাধীনতা রক্ষা করতে হবে। এই স্বাধীনতা রক্ষা করার জন্য সত্যনিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার প্রয়োজন। তাহলে কিন্তু জাতি হিসেবে যে স্বাধীনতা আসলে প্রকৃত অর্থে রক্ষা হবে না, ঠিক আছে? এই তো যেমন বলতেছে কি, যে জাতির অধিকাংশ লোক মিথ্যাচারী, সেখানে 2-4 জন সত্যনিষ্ঠ আসলে তার, ওই তো যে যখন একটা দেশের সকল মানুষ অসৎ হয়ে যায় তখন যে সৎ 2-4 জন ব্যক্তি থাকে তাদের কিন্তু বিপদ হয়ে যায়। তাহলে এখানে আমরা সারাংশ যেমন লিখছে যে স্বাধীনতা অর্জন এবং রক্ষার জন্য সত্যনিষ্ঠ এবং ন্যায়পরায়ণতার প্রয়োজন। আচ্ছা,
জাতির অধিকাংশ লোক মিথ্যাচারী হলে অল্প সংখ্যক সত্যনিষ্ঠ লোককে দুর্ভোগ সহ্য করতে হয়, তবে জাতি প্রতিষ্ঠার জন্য কষ্টভোগ অপরিহার্য। দেখো তাহলে মূল যে কথাগুলো যেগুলো আমি উল্লেখ করলাম সেগুলি কিন্তু ওখানে লেখা আছে, কিন্তু হুবহু কিন্তু না। দেখা গেছে দুইটা লাইনকে একসাথে করে ফেলা হয়েছে। এখানে যেমন স্বাধীনতা হওয়ার জন্য স্বাধীনতা প্রয়োজন, স্বাধীনতা রক্ষা করার জন্য এত বড় লাইন ছিল, এটুকু একদম শর্ট করে ফেলা হয়েছে, ঠিক আছে। আবার পরের যে দুইটা লাইন ছিল সেই দুইটা লাইনকেও কিন্তু একসাথে করে ফেলা হয়েছে, এবং সর্বশেষ লাইনকে একটু মিনিং চেঞ্জ করে একটু জাস্ট ঘুরে ফেলে শেষ করা হয়েছে। তাহলে দেখো যে 7-8টা লাইন ছিল সেটাকে 3 লাইনে সুন্দর একটি সারাংশে পরিণত করা হয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে সারমর্ম জিনিসটা দেখলাম, সারমর্ম তোমরা হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করবে। আর বইয়ের মধ্যে তোমার আছে যে জিনিসগুলো এখানে সাজেশনের মধ্যে আছে, বিশেষ করে সাজেশন গুলো তোমরা একটু দেখে নিবা। সাজেশন গুলো দেখে জাস্ট একবার ওভারভিউ করে যাবা। তোমার একদিন পরে বোর্ড এক্সাম, তুমি চাইলে এখন সবকিছু পড়তে পারবে না, ঠিক আছে। তো একটা ওভারভিউ করে যাওয়াটা তোমার জন্য এখন ইম্পর্টেন্ট। ভাব সম্প্রসারণটা দেখি আমাদের হচ্ছে আমরা কোথায় আছি, আমরা হচ্ছে সারমর্ম এবং ভাব সম্প্রসারণ। তবে এক্ষেত্রে আমি যদি বলি যে আচ্ছা, সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছি? হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো। একটু কমেন্ট করে জানাও তোমরা শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, নুসরাত করিমা বলছে হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, আরো 2-1 জন লেখো একটু। হ্যাঁ, সাউন্ড আসছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যে আচ্ছা, তাহলে ভাব সম্প্রসারণ লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা 3টা অংশে ভাগ করে লিখবো, ঠিক আছে। মূল ভাব প্রথমে এখানে আমাদের যেই প্রথম যে লাইনটা থাকবে, একটি বা দুইটি লাইন, সেই লাইনের যে মূল ভাবটি আমরা 2-3 লাইনে লিখে দিব। তারপর আসবে আমাদের একদম সবচেয়ে বড় অংশটি, যেটিকে বলা হয় সম্প্রসারিত ভাব। এটি তুমি 2-3টে প্যাসেজে লিখতে পারো, ঠিক আছে। যে যেই লাইনটা ছিল সেই লাইনের যত ধরনের অর্থ মানে ব্যাখ্যা হতে পারে, যে ব্যাখ্যাটা তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সম্প্রসারিত ভাবে লিখবে, এবং শেষ করবে উপসংহার অথবা মন্তব্যতে, ঠিক আছে। এখানে গিয়ে সর্বশেষ তুমি বলবে যে এতক্ষণ যে ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যাটুকু একদম সংক্ষেপে সেটার আবার সারাংশ করে উত্তর করে দিবে। তাহলে এই 3টা পয়েন্ট লিখলে দেখা যাবে তোমার একদম স্ট্যান্ডার্ড একটা ফর্মুলাতে চলে আসবে। আচ্ছা, তারপর ভাব সম্প্রসারণ প্রসঙ্গে কোনো ক্ষুদ্র কথিকায়, এই তো ভাই অলরেডি বলে ফেলেছেন যে কোনো কবি মহাপুরুষের যদি সুভাষিত বাণী যদি তোমার জানা থাকে, ঠিক আছে, যেই রিলেটেড তোমার কোনো ভাব সম্প্রসারণ আছে, ওই রিলেটেড দেখা গেল তোমার কোনো কবির বাণী মনে আছে, যদি মনে থাকে তাহলে দিবে। নাহলে এমন করো না যে নিজে বানিয়ে দিয়েছো এবং কোনো কবির নাম দিয়েছো, তাহলে কিন্তু শিক্ষক যদি না পান
তাহলে কিন্তু নম্বর পাবে না। তবে এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাইতে পারো রচনাতে কিন্তু মনীষীদের বক্তব্য মানায় দেওয়া যায়, মানে তুমি যদি একটু ট্রিক্স খাটাও তাহলে পারবা, এবং এটাতে কিন্তু নাম্বার দিবে। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখতে হবে, লেখাটা যেন এমন হয় যেন মনে হয় যে মনীষীর লেখা। আমরা অনেক সময় এটা আসলে বলা উচিত না কিন্তু করেছে, কিন্তু হাদিস কিন্তু অনেকে নিজের মতো করে লিখে ফেলে। এটা এই কারণে তো দেখা যাচ্ছে যে জাল হাদিস প্রচুর পরিমাণে কিন্তু একটা সময় বেশি হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা। ভাব সম্মিশ্রণের আয়তন প্রবন্ধের ন্যায় বিশাল কিংবা সারসংক্ষেপের মতো ক্ষুদ্র না করা। আচ্ছা, প্রবন্ধ বলতে রচনার মতন বড়ও না, আবার যেহেতু সারাংশ সারমর্ম লিখেছে এত ছোটও না, এটা নর্মালি 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখবা। ঠিক আছে, কবি বলেছেন কিংবা এখানে কবির বক্তব্য হলো, এই ধরনের কোনো মন্তব্য করবা না। আচ্ছা, সহজ সরল ভাষায় ভাব সম্মিশ্রণ লেখা। আচ্ছা, সাজেশন আছে, এগুলো আমাদের পিডিএফ থেকে একটু দেখে নিও। আচ্ছা, নমুনা প্রশ্ন, কীর্তিমানের মৃত্যু নাই। তাহলে যখন তুমি এই প্রশ্নটা পড়বা, তাহলে কীর্তিমানের মৃত্যু নাই এটা কি বুঝিয়েছে, তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করবা, নিজের মনে মনে ভাবার চেষ্টা করবা, এবং তারপর দেখো মূলভাবটা আমি একটু পড়ি, খুবই সংক্ষিপ্ত। দীর্ঘ জীবন নয় বরং কর্মের মধ্যে মানুষের সার্থকতা, মানব জীবনের সার্থকতা নিহিত। কর্মগুণে মানুষ অন্যের হৃদয়ে জায়গা করে নেয়। তাহলে দেখো এটা কি, কীর্তিমানের মৃত্যু নাই, তাহলে কি মানুষের মৃত্যু হয় না? অবশ্যই হয়, কিন্তু বুঝিয়েছে এটা কি, যে কাজ করে গেছে, কীর্তিশীল মানুষ ছিল, সৃষ্টিশীল মানুষ ছিল, তার আসলে কাজের মৃত্যু নাই, তাকে মানুষ মৃত্যুর পরেও স্মরণ করে। এই ব্যাপারটাই বলছে যে দীর্ঘ জীবন নয়, মহৎ কর্মের মধ্য দিয়ে মানুষের যে কর্মজীবনের সার্থকতা, এবং তার মাধ্যমে মানুষের অন্যের হৃদয়ে জেগে থাকে, যে বেঁচে থাকে। তাহলে এটা গেল মূল ভাব। তারপর সম্প্রসারিত ভাবে তুমি এইটা ব্যাখ্যা করলা যে মানুষের তো জীবন ছোট, ঠিক আছে, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু যদি আমরা এরকম কোনো কাজ করে থাকি যাতে করে মানুষ আমাদের সেই কাজের মাধ্যমে মনে রাখবে, তাই না? পাবলো পিকাসোর নাম আমরা সবাই জানি। তারপর মোনালিসা চিত্র কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি, তাকেও আমরা চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ি, কাজী নজরুল ইসলামের গল্প পড়ি। তাহলে এই ধরনের কবির নাম কিন্তু এখানে আমরা দিতে পারি, যে কবি বা তাদের রাইটিং এর নাম, ঠিক আছে, এখানে ভেতরে দিয়ে দিলাম যে এই তো নজরুল কি বলেছেন, রবীন্দ্রনাথ কি বলেছেন। এগুলা বলার মাধ্যমে আমরা সম্প্রসারিত ভাবটি মোটামুটি এখানে কম আছে, কিন্তু তোমরা আর একটু বড় লিখবে, এবং শেষে মন্তব্যতে এতক্ষণ যা বলেছে এটার একটু সামারি করে দেবে, দিয়ে শেষ। যে নশ্বর পৃথিবীতে মানুষের কর্ম অবিনশ্বর, দেহের মৃত্যু হলো মানুষের কর্মের মৃত্যু নেই। তাহলে এতক্ষণ যেই কথাগুলো বলেছিলাম সেগুলো একটু অন্যভাবে ঘুরিয়ে বলবো, একই কথা কিন্তু আবার রিপিট করবো না। যে কথা বলবো প্যারাফ্রেজ করে, এটাকে ইংরেজিতে আমরা বলি, ভার্সিটিতে এসে শিখবা। আচ্ছা, তাহলে একই লাইনটা একটু ঘুরে পেঁচে অন্যভাবে লিখবো, তাহলে আমাদের শেষ। এখন দেখো এখানে কিন্তু এই যে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, মৃত্যু বয়সের মধ্যে, এখানে কিন্তু তারা এক্সাম্পল হিসেবে এই যে ভাষা শহীদদের কথাও কিন্তু উল্লেখ করেছেন। তার মানে তুমি কিন্তু এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে পারো, এন্ড এই এক্সাম্পলটা কিন্তু যদি মহান ব্যক্তিদের যাদের সম্পর্কে কমনলি অডিয়েন্স সবাই জানে তাদের সম্পর্কে তুমি লিখে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখলাম আমরা কই ছিলাম। দেখো আমরা অলরেডি ভাব সম্প্রসারণ শেষ করলাম। আমরা এখন সংক্লাপ, মানে আমাদের 11 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন দূরে আছি। 11 নম্বর হচ্ছে সংক্লাপ এবং খুদে গল্প। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি একটু বলি, সংক্লাপ মানে ডায়ালগ সম্পর্কে তোমরা খুব কমনলি বানাতে পারবা। তো এখানে যেহেতু 10 মার্কের একটা নাম্বার কোশ্চেন, আমরা যদি অ্যান্সার করি তাহলে সংক্লাপ রচনার মধ্যে একটু বেশি নাম্বার পাওয়ার সুযোগ আছে, এবং এখানে বেশি লেখারও সুযোগ আছে, এবং এটা আসলে খুবই সহজ, মানে খুবই সহজ। সংলাপটা আসলে একদম কমন একটা বিষয় থেকে সাধারণত আসে, আর তুমি গল্প লিখতে গেলে দেখা যাবে নিজের ক্রিয়েটিভিটি খাটাতে হবে, ওরকম গল্প আসলে লেখা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, তাহলে হচ্ছে একটু সংক্লাপে চলে যাই। সংক্লাপ লেখার নিয়মটা একটু দেখি কিভাবে লিখবো। সংলাপগুলো সাধারণত একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড, এই জন্য 100 শব্দের মধ্যে লেখা উত্তম বলে দিয়েছে, যেমন 8 থেকে 10 জোড়া। ঠিক আছে, দুজন কথা বলবে, সেটাকে তো আমরা জোড়া হিসেবে বলি, তাহলে 8 থেকে 10 জোড়া, এরকম 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে হবে। তবে 4 পৃষ্ঠা অত দূর আসলে যাবা না, চেষ্টা করবে যে 2 থেকে 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে লিখতে। ঠিক আছে, যদি খুব বেশি লেখা থাকে তাহলে 4 পৃষ্ঠায় গেলে। এখন এখানে এরকম হলো যে ওই যে হাই, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, এন্ড ইউ, এগুলা লিখে তোমরা 4-5 বানাও, অনেকে আছে। তো এই জিনিসগুলো, এবং শেষের দিকে তুমি ভালো থেকো, তুমিও ভালো থেকো, তোমার জন্য দোয়া, তোমার জন্য ভালোবাসা, দেখা হবে তোমার সাথে দেখা হবে, এইগুলো লিখেছি তোরা 4-5 বানাও। স্যারকে বলছে ঠিক আছে তোমার সাথে দেখা হবে, বাই বাই, টাটা। তোমারও মার্ক এভাবেই উল্টা দিকে বাড়ায় দিবে আর কি, কমায় দিবে। ঠিক আছে, আচ্ছা, সংলাপে দ্রুত বিষয়, এই তো দেখছো ভাই মাত্র যেটা বললো, সংলাপে দ্রুত বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো। ওই তো শুধু সম্ভাষণে এত সময় নষ্ট করবা না। আচ্ছা, সহজ সরল স্বাভাবিক ভাষায় রাখবা, নর্মালি আমরা যেভাবে কথা বলি। ঠিক আছে, ইংরেজি ব্যবহার না করা, যেহেতু তুমি ফর্মালি একটা লিখতেছো, আমরা কথা বলার সময় না ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলি, কিন্তু যেহেতু তুমি খাতায় লিখছো, ইংরেজি শব্দের ব্যবহার যেগুলো একদম গুরুত্বপূর্ণ, যেমন এই তো আমরা যেগুলো প্রাত্যহিক সময় ব্যবহার করি, মেডিকেল, কোচিং সেন্টার, এগুলো হলো আলাদা ব্যাপার। কিন্তু যেগুলো বাংলা আমরা সহজেই ব্যবহার করি সেগুলো না হচ্ছে তোমার, যেমন বিদ্যালয়, স্কুল, বিদ্যালয় দুটাই কিন্তু বলা যায়। ঠিক আছে, কিন্তু এই ধরনের যেগুলা অন্য শব্দ আছে সেগুলো ইংরেজিতে না যাওয়া, প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ না রাখা, যুক্তি ও তথ্যের প্রয়োগ করা। ঠিক আছে, শুধুমাত্র প্রশ্ন করবে এমন না যে যুক্তি এবং একজন আরেকজনকে
তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করো, একজন শুধু প্রশ্ন করতে থাকে, আরেকজন শুধু উত্তর দিতে থাকে, কিন্তু তার বিপরীতে কি করতে বলা হচ্ছে যে আরেকজন যুক্তি দেবে, যে এটা তো নাও হতে পারে, তার বিপরীতে প্রশ্ন করবে কিন্তু অন্যভাবে, ঠিক আছে, অন্য যুক্তি দিল। যে মনে করো মোবাইল ফোনের খারাপ দিক বা ভালো দিক, তো একজন জিজ্ঞেস করতেছে যে মোবাইল ফোনের খারাপ দিক কি কি, তখন আরেকজন বলবে যে এটা তো ভালো আছে, তাহলে তুমি খারাপ শুধু বলতেছো কেন। তাহলে এইভাবেই যুক্তি তর্কের মাধ্যমে তুলে ধরবা, ক্রমধারা ঠিক রাখবা, সিরিয়ালি লিখবা, ওলট পালট করবা না, এক চরিত্রকে কথা বলার মধ্যে দিয়ে সক্রিয় প্রতিটি চরিত্রকে, ঠিক আছে, হয়তো যেটা বললাম যে শুধু একজনই কথা বলবে এমন না, প্রতিটি চরিত্রকে কথা বলার মধ্যে দিয়ে সক্রিয় রাখা, যেন বিরক্তিকর না হয় সেজন্য ছোট ছোট বাক্য ব্যবহার করাই ভালো। এবং এরকম করা যাবে না যে আরে দোস্ত, মানে তোমরা এরকম বন্ধু বান্ধবের সাথে দেখালে তুই তুগারি করে কথাবার্তা বলো না, এই তুই কেমন আছস বা তোর কি বিষয় জানা আছে, এই ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ টোনটা ইউজ করবো না, ফর্মাল ল্যাঙ্গুয়েজ টোনটা ইউজ করবা, তুমিতে থাকবা নর্মালি, এখন ডিপেন্ড করে যে তুমি কার সাথে কথা বলতেছো। যদি আপনি ব্যবহার করতে বলে টোনটা তো বুঝতে পারবা, পোস্টের উপরে টোনটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, তো সাজেশন নিয়ে, সাজেশন পিডিএফটা ক্যাপশনে দেওয়া, টেলিগ্রাম যে গ্রুপটা আছে, যে টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করলে সেখানে পাবা। আমরা এখানে ফেসবুকে সুফল এবং কুফল নিয়ে দুই বন্ধুর আলোচনা আছে। দেখো, এই যে যা বললাম শুরুতে যে সম্ভাষণটা আছে, সম্ভাষণ বা স্টার্টিংটা কিন্তু একদম টোটালি এক লাইনে বলা হয়েছে, জানা, এখানে কিন্তু 3 লাইন না করে 1 লাইন করা হয়েছে। এবং খুবই আজকাল তো দেখাই যায় না এইসব টাইপ, আসলে নরমাল এগুলো বইতে লিখে বলছে, এগুলো একটু ইনফর্মাল নরমালি লিখে বলছে। তোমরা চেষ্টা করবে একটু ফর্মালি লেখার জন্য, ঠিক আছে, যতই বন্ধুদের সাথে কথা হোক কিন্তু একটু সরাসরি তুমি বলতে পারো যে ফেসবুকের সুফল এবং কুফল। এখন তুমি সরাসরি এসে বলতে পারো, বন্ধু তুমি কি দেখতেছো, হঠাৎ করে মনে হয় যে ফেসবুক দেখতেছো, সরাসরি কিন্তু কথা বলতে পারো, হাই হ্যালো দিয়ে শুরু করতে, বিষয়টা এমন না সরাসরি এই তুমি এত মোবাইল নিয়ে কি করছো, মোবাইলে আমি ফেসবুক চালাচ্ছি, তো এত ফেসবুক চালানো তো আসলে উচিত না, এভাবে শুরু করতে পারো। এন্ড এখানে সরাসরি কিন্তু আমরা এই যে বললো যে 100 মানে কয়টা 8 জোড়া শব্দের 8 জোড়ার মধ্যে শেষ করতে হবে, সেটা কিন্তু মোটামুটি ভাবে বলা যায় যে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাই, আসলে ডায়ালগটা আসলে সবাই মোটামুটি পারে, ডায়ালগটা নিয়ে খুব একটা প্রেসারে কিছু না। আমরা হচ্ছে পরে যেটা আছে ডায়ালগের পাশাপাশি আমাদের যেটা আছে সেটা হচ্ছে খুদে গল্প। ওকে, তো খুদে গল্পটা একটু আলোচনা করি, আমার মনে হয় এটা ভালো হয়। খুদে গল্প নিয়ে, খুদে গল্পতে গল্প লেখার আগে, আচ্ছা, গল্পে তো তোমার বলে দেওয়া থাকবে, হয় শিরোনাম বলে দেওয়া থাকবে অথবা 2-1 লাইন বলে দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে তুমি গল্পটা লিখবা। তাহলে যেটাই বলে দেওয়া থাকুক, তোমাকে আগেই গল্পটা মনের মধ্যে তৈরি করে নিতে হবে। যেহেতু এই গল্পটা আসলে কমন পড়ে না, ঠিক আছে, একদম ক্রিয়েটিভ কিছু থাকে, তাহলে তোমার মনের মধ্যে আগে গল্প তৈরি করে নিতে হবে যে আমি কি লিখবো। গল্পটা পুরোপুরি সাজিয়ে নিব প্রথমেই, তারপরে তো গল্পের ঘটনাকে পুরোপুরি সাজিয়ে নিতে হবে। প্রথম থেকে কি হবে সেভাবে তুমি বর্ণনা করতে শুরু করবে। এখন যদি গল্পের শিরোনামের সংকেত দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী, হয়তো শিরোনাম দেওয়া থাকবে, তাহলে শিরোনামের বাইরে তো যাওয়া যাবে না। আবার গল্পের শুরুতে যে চরিত্র থাকবে তার বাইরেও তো যাওয়া যাবে না, তাই না। আবার এই তো গল্পে যদি তোমার শিরোনাম না দেওয়া থাকে তাহলে গল্পের একটি নামও দিতে হবে বা শিরোনাম দিতে হবে। সেক্ষেত্রে কি, ওই গল্পে আমি যে বিষয়ে লিখছি সেই অনুযায়ী শিরোনাম দিব। দেখা গেল যে গল্পে আমি রিমু নামে কাউকে ব্যবহার করলাম, ঠিক আছে, রিমুর সৎ ব্যবহার নেই, সেক্ষেত্রে রিমুর নামটা যুক্ত করে আমি কোন একটা শিরোনাম দিতে পারি। আচ্ছা, গল্পের শুরু থেকে পাঠকের মনে কৌতূহল জাগিয়ে তুলতে হয় এমন ভাবে যাতে গল্পের শেষ পর্যন্ত পাঠকের মনে কৌতূহল থাকে, ঠিক আছে, যেন কোনো বোরিং কিছু আনবো না, একদম কৌতূহল, যে প্রথমে একটা এক্সাইটমেন্ট আসে এরকম কিছু। শুদ্ধ ভাষা ও শুদ্ধ বানানের দিকে অবশ্যই, শুদ্ধ ভাষা এবং শুদ্ধ বানানের দিকে অবশ্যই সজাগ থাকতে হবে, ঠিক আছে। বানান ভুল করা যাবে, এটা তো আসলে কোনো লেখাতেই বানান ভুল করা যাবে না। ওকে, ফাইন। আমরা হচ্ছে খুদে গল্পের একটা নিয়ম দেখে ফেলি। যেহেতু দেখো এখানে কি বলা ছিল যে প্রদত্ত গল্প সংকেত অনুসরণে একটি ক্ষুদ্র গল্প রচনা করো। এখানে দেখো গল্প সংকেত দেওয়া ছিল যে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করা পল্লবী, ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে যার কথা বলা হচ্ছে সে পল্লবী এবং সে কি শারীরিক প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করেছে। তাহলে দেখো সেই অনুযায়ী একটা শিরোনাম দেওয়া হয়েছে যে পরাজয় মানে না বীর, অর্থাৎ তাহলে তুমি এখানে তাকে সফল হিসেবে দেখাবে যে সে প্রতিবন্ধী হওয়ার পরেও সে জীবনে সফলতা অর্জন করেছে, সকল ধরনের বাধা বিপত্তি পার করেছে, তাই এরকম নাম দিয়েছো। তারপরে এখানে সুন্দর করে সেভাবে গল্পটা ব্যাখ্যা করবা, ঠিক আছে, যে ফিরোজ সাহেব সরকারি চাকরি করেন, সুখের সংসার করেছেন, কিন্তু এই তো দেখো তার এই তো সন্তানের জন্য চেষ্টা করেছেন কিন্তু সন্তান হয় নাই, তারপরে যে সন্তান সম্ভাবনা হলেন, তার সন্তান হলো, সন্তানের নাম দিলেন পল্লবী, ঠিক আছে। কিন্তু এই তো সে পল্লবী কি হাঁটতে চলতে পারে না, এই নিয়ে পল্লবীর বাবা মা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তারপরে তো ধীরে ধীরে পড়াশোনায় বেশ সে মনোযোগী, তারপরে তো এইভাবে স্কুলে নিয়ে যেতেন, ছুটি হলে নিয়ে আসতেন, যেহেতু সে প্রতিবন্ধী তাকে এইভাবে দেখতো। আচ্ছা, তখন সেই তো সে ব্যাপারে কিন্তু মানে পড়াশোনার ব্যাপারে কিন্তু সে খুব সচেতন ছিল, কারণ সে বুঝতো যে সেহেতু যে প্রতিবন্ধী তাহলে তাকে পৃথিবীতে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে। তাহলে সে পরীক্ষায় খুব ভালো করলো, এরপর বিশ্ববিদ্যালয়ে দেখো তার সফলতা কিন্তু তোমাদের মধ্য দিয়ে তোমাদের এইভাবেই আনতেছে। যে দেখো বিশ্ববিদ্যালয়ে দেখা গেল সরকারি কোটা ব্যবস্থা করে রেখেছে, যার মাধ্যমে সব ধরনের
প্রতিবন্ধী তাদের স্বাবলম্বী মানুষের কাতারে নিয়ে আসতে পারে। পল্লবী এটা জানতে পেরে খুশি হয় যে প্রতিবন্ধী কোটা যেটা আছে সেটা ব্যাপারে সে একটু সাহায্য পাচ্ছে, তাহলে সে নতুন চাকরির জন্য উদ্যমে পড়াশোনায় মনোযোগ দেয় এবং দেখো সে শেষ পর্যন্ত এই বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তা পদে চাকরি পেয়ে যায়। তাহলে তার জীবনের একটি সফলতার গল্প বলা হলো, এর মধ্যে দিয়ে আমাদের ক্ষুদে গল্প শেষ হলো। তাহলে এরকম যদি তুমি গল্প লিখতে চাও তাহলে এরকম ভাবে তোমার ক্রিয়েটিভ ওয়েতে লিখতে হবে, আর যদি না চাও তাহলে আমাদের সংলাপে যেতে হবে। আর এই ঘটনা, এই টাইপের ঘটনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বেশ অহরহই আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমরা দেখলাম আমাদের এখন সর্বশেষ যে টপিকটার প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের 12 নম্বর, সেটা হচ্ছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা। ওকে, প্রবন্ধ রচনার মধ্যে পাশাপাশি প্রবন্ধ রচনার সাজেশন দেওয়া আছে, লেখার নিয়ম। আচ্ছা, যেহেতু সাজেশন দেওয়া আছে আমরা একটু লেখার নিয়মটা সম্পর্কে একটু বলি। প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে একটা রচনাতে কত মার্ক? 20 মার্ক না 15 মার্ক? 20। আচ্ছা, 20 মার্ক, ঠিক আছে। এদিকে 5টা ছিল, 5টাতে 50, আর এদিকে রচনাতে 20। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যেই জায়গাগুলোতে আমার মনে হয় হাইলাইট করার জায়গা সেটা হচ্ছে রচনাতে 20-এ আমি কিভাবে 20-এ 20 কাউকে দেয় না, নর্মালি যেটা বুঝি 18 নম্বর পর্যন্ত তুমি পাবা। 18 নম্বরও কিন্তু এখানে হিউজ মার্কস। হ্যাঁ, 18 হয়তো খুবই ভালো হলো, সর্বোচ্চ নাম্বার 18তেই দেয়। এরপরে এভারেজে নাম্বার নর্মালি স্টুডেন্টরা কত পায়, যদি একটু মানে মোটামুটি ভালো লাগলে 16-17, হ্যাঁ এরকম পাইতে পারে। কমে হইলে তখন 12-13-14 চলে যায়। এখন বিষয়টা হচ্ছে যখন লেখার নিয়মে তুমি ফোকাস দিবা, প্রথমত তোমার দেখতে হবে যে তুমি আসলে কয়টা পয়েন্ট লিখছো এবং কত পেজ লিখছো। এই দুটো হচ্ছে সব থেকে বেশি হাইলাইটের জায়গা। কয়টা পয়েন্ট লিখছো এবং কত পেজ লিখছো, কত পেজ, এই দুইটা জায়গার উপর ডিপেন্ড করে টিচাররা নাম্বার দেয়, আর যদি কোনো কিছু নাই বলে। এবং এই ক্ষেত্রে কয়টা পয়েন্ট লিখছো আর কত পেজ লিখছো, পেজ লেখার ক্ষেত্রে, পয়েন্ট লেখার ক্ষেত্রে যদি বলি, আমি যেহেতু বিভিন্ন সময় অন্যান্য বছরগুলোতে স্টুডেন্টের সাথে কথা বলছিলাম সরাসরি, আমিও নিজে বোর্ড পরীক্ষা দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, যতগুলা নাম্বার ততগুলা পয়েন্ট নর্মালি আমরা দেওয়ার চেষ্টা করি। আর 20 পয়েন্ট কিন্তু খুব, মানে 20টা পয়েন্ট অনেকের কাছে মনে হতে পারে বাপরে বাপ, দুনিয়ার এত পয়েন্ট কি দেওয়া পসিবল? পয়েন্ট বানাবো, এখানে কোনো, এটা তো তোমার বাধা ধরার কোনো নিয়ম নাই। তুমি যে ভূমিকা, উপসংহার, কারণ, প্রতিকার, এখানে 4টা পয়েন্ট হয়ে যায়, সব জায়গায় এই জিনিসটা যাবে। এরপরে এটার সাথে সাথে আনুষঙ্গিক বিষয়গুলো যদি তুমি তুলে ধরো, পয়েন্ট ইজিলি বানানো যায়। সুফল, কুফল, বিভিন্ন ভাবে অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, তো 20টা পয়েন্ট অবশ্যই লিখবা, কারণ অনেক টিচার আছে যারা পয়েন্ট গুণে নাম্বার দেয়। তুমি 5টা পয়েন্ট লিখলে সেক্ষেত্রে যেহেতু কম পয়েন্ট লিখে বলছো, অনেকে আছে 5-7টা পয়েন্টও লেখে, 8টা পয়েন্টও লেখে, তখন দেখা গেছে নাম্বার কমায়, তখন আবার পেজটাও কাউন্ট করে। একই সাথে পয়েন্টের সাথে পয়েন্ট কমে গেলে তখন পেজটা কাউন্ট করে স্যার, যে কত পেজ লিখছো। তো এই ক্ষেত্রে 20টা পয়েন্ট লিখলে তোমার কত পেজ লেখা উচিত। এখন পেজ কিন্তু যখন ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকা বোর্ডে আমি বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, অনেকেই আছে যেটা বলতো যে 22 পেজও লিখে ফেলছে, 26 পেজও লিখে ফেলছে। এটা তারা লিখছে কিনা সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার যেটা মনে হয় যে তুমি কত পেজ লেখা উচিত আসলে? আমার মনে হয় আমি যেভাবে লিখতাম সেভাবে যদি বলি তাহলে সর্বোচ্চ 8 থেকে 10 পৃষ্ঠা হতো। আমার আসলে লেখা অত, আচ্ছা এটা ডিপেন্ড করে যে তুমি আসলে কি, তোমার লেখার সাইজটা কেমন। আবার ভাই রচনা যেটা লিখছি সেটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, লেখার সাইজটাও ডিপেন্ড করে, রচনার উপর ডিপেন্ড করে। তবে আমার কাছে যেটা মনে হয় যে তুমি যদি স্ট্যান্ডার্ড, মানে মিনিমাম যদি যে বলো, মিনিমাম 8 থেকে 10 পেজ, মানে এটা মিনিমাম, এটা লিখলে তুমি হয়তো এভারেজ একটা নাম্বার পাবো আমার কাছে মনে হয়। তবে যেহেতু 20 পয়েন্ট তুমি লিখবা, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে তুমি কয়টা করে পয়েন্ট দিতে পারো, এভারেজে তুমি 3টা করে পয়েন্ট দিতে পারো। শুরুর দিকে 3টা পয়েন্ট দিলে কিন্তু মোটামুটি ভাবে এক পেজ পুরে যায়, তাই না? 3টা পয়েন্ট যদি হয় তাহলে কি, তাহলে 3-6-18, 6-7 পেজে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা একটু বড় করে লিখবো। রচনা লেখার ক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের হাতের লেখাটা বড় রাখবো। হাতের লেখা বড় রাখলে কি হবে, আমার পয়েন্ট যদি 20টার মধ্যে থাকে তখন অটোমেটিক আমার লেখার, আমার পেজগুলো অটোমেটিক বেড়ে যাচ্ছে। এবং রচনা লেখার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে তুমি স্ট্যান্ডার্ডলি লিখলে 12 পেজের মতো লিখতে পারো। যদি টার্গেট রাখো যে হ্যাঁ আমি 12 পেজ লিখবো, তাহলে তুমি 12 পেজ লিখতে পারো। 12 পেজ লিখতে পারো, 10 থেকে 12 পেজ লেখো, নাম্বার পাবা। যদি 20-30-20টা পয়েন্ট লিখে ফেলতে পারো, তোমার ওখানে তুমি ভালো একটা নাম্বার পাবা। এবং ভিতরে যদি নাম্বার পেতে চাও তাহলে যেটা করতে পারো, ভিতরের মধ্যে পয়েন্ট যখন লিখবা, বিভিন্ন নীল, মানে পয়েন্টগুলো তো অবশ্যই নীল কলমের কালি দিয়ে ব্যবহার করবো, এটা তো বলা কিছু না। নীল কলমের কালি দিয়ে সবগুলো পয়েন্টের নামগুলো থাকবে, এবং পয়েন্টের ভিতরে যখন লেখাগুলো থাকবে তখন যেটা বলতেছিলাম যে কিছু জিনিস তুমি হাইলাইট করতে পারো, যেমন কবির কোন উদ্ধৃতি, কবির উদ্ধৃতিগুলো তুমি ইউজ করতে পারো। তারপর হচ্ছে তুমি ইউজ করতে পারো, যদি এমন হয় যে তোমার টাইপটা হচ্ছে সংবাদপত্র দিয়ে পাবলিশ করার মতো কিছু ঘটনা তুমি দিতে পারবা, এটা রচনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ধরো হচ্ছে পরিবেশ দূষণ। এখন পরিবেশ দূষণের মধ্যে কিন্তু তুমি বিভিন্ন রেফারেন্স আনতে পারো।
বিভিন্ন দেশের বিভিন্ন গবেষণা রেফারেন্স গুলো আনতে পারো। এটা তুমি জানো না, কিন্তু তুমি কিন্তু রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো। পত্রিকাও কিন্তু এই প্রতিবেদনগুলো প্রকাশ করে, পত্রিকা রেফারেন্স কিন্তু তুমি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? তো এই জিনিসগুলা তুমি নর্মালি রাখবা, এবং এই জিনিসগুলো হচ্ছে নীল কলমের ব্যবহার করে রাখবা, ঠিক আছে? এই জিনিসগুলো যদি নীল কলমের ব্যবহার করো তাহলে আমার একটু ভালো পাবা অন্যান্য স্টুডেন্টের কাছ থেকে। আর কি কোনো কিছু বলা যেতে পারে? হ্যাঁ, চেষ্টা করবো যদি ভূমিকা এবং উপসংহারে আসলে কবিতার লাইন দেওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভূমিকায় যদি দাও একটা কবিতার লাইন, ভূমিকার শেষে, উপসংহারের শেষে বা মাঝে, তাহলে অনেক সুন্দর হয় আর কি। ঠিক আছে, টিচারের মনোযোগ আকর্ষণ হবে শুরুতেও শেষেও। হ্যাঁ হ্যাঁ, তাহলে মার্কস একটা ভালো আসবে। আচ্ছা ওকে ফাইন। আর ভাইয়া যেটা বলেন যে ওই চেষ্টা করা পেজে যেন হচ্ছে 2টা পয়েন্টের বেশি না হয়, তাহলে মোটামুটি এটা ভালো হবে। হ্যাঁ, মানে একদম শেষের দিকে যদি এমন হয় যে তোমার টাইম একদমই নাই, তখন সেক্ষেত্রে একদম শেষের দিকে এসে তুমি 3টা লিখতে পারো। 2টা লিখলে কিন্তু স্ট্যান্ডার্ড, মানে একটা পেজের মধ্যে একটা হাফ অংশ একটা পয়েন্ট, হাফ অংশ একটা পয়েন্ট, 2টা পয়েন্ট কিন্তু খুব ইজিলি হয়ে যায়, 2টা পয়েন্ট আসলে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো রাখবা। আর বাংলাতে একটু যদি নাম্বার ভালো পাইতে চাও, তাহলে আমি যেটা বলবো যে হাতের লেখা স্পষ্ট হওয়াটা খুবই জরুরি। হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর হওয়াটা জরুরি। হাতের লেখা আঁকা বাঁকা হওয়াটা যাবে না। অনেকে আছে যে হাতের লেখা কি হয়, কোন কোন ভাবে আঁকা বাঁকা করে, যেমন দেখা যায় যে এটা হচ্ছে এখান থেকে শুরু, নিচে শেষ। হ্যাঁ, মানে পেজ হচ্ছে এভাবে চলে যায় বা এভাবে উঠে যায়। আবার আরেকটা সমস্যা হচ্ছে অনেকেই যেটা করে, যেটা দেখলাম যে অনেকে এক লাইন এভাবে লিখছে, আরেক লাইন এখানে এই যে এখানে এই যে, মানে এটা ডি শেপ হয়ে যাচ্ছে, দেখো ডি শেপের মতো করে হয়ে যাচ্ছে। তো লাইনগুলো কিন্তু অনেকে মানে স্ট্যান্ডার্ড ভাবে একটা রো বেসিসে শুরু করে না। রো বেসিস বলতে একটা ফরম্যাটে তোমার নিচ থেকে শুরু থাকবে, এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ডলি মেনটেন করবা। হাত যখন খাতার মধ্যে মার্জিন করবা, মার্জিনটা করবা, চেষ্টা করবা অবশ্যই পেন্সিল দিয়ে করা। পেন্সিল দিয়ে মার্জিন করবা, তাইলে হচ্ছে কি তোমার খাতার মধ্যে যে কলমের কালির ছিটাগুলো পড়বে না, এবং এটা তোমার হাতের মধ্যেও লাগবে না, এই জিনিসটা রাখবে। তাহলে পেন্সিল রাখলে অবশ্যই রাবার রাখতে হবে সাথে, রাবারটা নিয়ে যাবা। এবং ফাইনালি হচ্ছে নীল কলম দিয়ে তুমি হেডলাইন করবা। এত বেশি নকশা মকশা কিছু নেই, অনেক লেয়ারের নকশা করো, সেই নকশাগুলো করলে তুমি এক্সট্রা নাম্বার পাবা না। এই জিনিসগুলো মূলত হাইলাইটেড। আর ওই যে ব্যাকরণের যে পার্টগুলো আছে, ব্যাকরণের পার্টগুলো বক্স করে করে দিতে পারে, তাই না? সেগুলো করলে দেখা যায়। যেমন পারিভাষিক শব্দ হয়তো বক্স করলা, এটা তো নির্মিত অংশের মধ্যে আমরা বলতেছি, ওইটা আগামীকালকে তোমার ব্যাকরণেও বলবো যে পারিভাষিক শব্দটা তুমি বাম পাশে হচ্ছে তুমি ইংরেজি শব্দটা লিখলা, এবং ডান পাশে তোমার যেই পারিভাষিক শব্দ, যে বাংলা শব্দটি, সেই বাংলা শব্দটি লিখে দিলে, ঠিক আছে? আচ্ছা, রচনায় অনেকেই ছন্দ লেখে নিজের থেকে, এটা কি হয় নাকি? রচনায় ছন্দ লেখে, আর বিশেষ করে তুমি যারা আসলে কবিতা পড়ে, অনেকে তো আছে কবিতা মানে গল্পের বই, উপন্যাসের বই, কবিতার বই অনেকের আছে, তাদের মানে খুবই ভালো, মানে ওরা খুব রেগুলার পড়ে, তারা এইসব জিনিস খুব কমনলি ইউজ করতে হবে। কারণ তুমি যদি না পারো সেটা তোমার ক্ষেত্রে, যদি বানায় দিতে পারো, যদি সুন্দর ম্যাচ হয় তাহলে তো হতেই পারে। পরীক্ষা হলে বসে বসে আবার কবির নাম দিও না, তুমি নিজে লিখবা, যে একটা ছন্দ লিখে দিবা, ওখানে কিছু লিখতে হবে না, শুধু ছন্দ দিলেই হবে, যে প্রসঙ্গে বলা যায় এরকম। ওদের আবার পরীক্ষা হলে এক্সপেরিমেন্ট করে যে আমি কবিতা বানাবো, ছন্দ বানাবো। আচ্ছা, তুমি যদি একদমই পারো তাহলে দিও, না হলে কিন্তু পরীক্ষা হলে আবার হচ্ছে দিকে ছন্দ বানাবা, এখন শব্দ মিলাবা, এটার জন্য আবার সময় নষ্ট করা যাবে। হ্যাঁ, যদি তোমার অনেক সময় থাকে শেষে, দেখা গেল এখনো হাতে 10 মিনিট আছে, তোমার সব শেষ, ফাঁকা আছে উপসংহারে, হয়তো লিখে দিলা, কিন্তু তারপর এই করতে গিয়ে সময় নষ্ট করো না। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস আসলে কি আমরা চেষ্টা করছি তোমাদেরকে আসলে একটা সেন্স তৈরি করে দিতে, যে তুমি আসলে কোন যে নির্মিত অংশের যে পাঠটুকু আছে, কোনটা আসলে কিভাবে লিখবা, কত পেজ লিখবা, যে জিনিসগুলো তোমার খেয়াল রাখা উচিত সেই জিনিসগুলা, এবং কিছু সাজেশন ছিল যেগুলো তোমার রেফারেন্স হিসেবে তুমি দেখবা। এন্ড এই পিডিএফটা তো তোমার লাগবে, সেটা আমি বুঝি। তো সেই পিডিএফ এর জন্য তোমরা দেখবা যে আমাদের ক্যাপশনের মধ্যে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হলে দেখা যাবে যে আগের পিডিএফ গুলো তোমরা পাবা, ঠিক আছে? তো সেই জিনিসগুলো দেখবা। যারা একদমই, এখন কথা হবে যে যারা মোটামুটি ভাবে কিছু কমন পাবে না, একদমই কিছু পাচ্ছে না, বা এখন তার তো পাস করতে হবে, তার অবস্থা তো আসলে খুবই খারাপ। এন্ড সেক্ষেত্রে আসলে কি করতে পারি, কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, তাহলে আজকে নির্মিত অংশ যদি শুধু বলি, তাহলে যদি একদমই কিছু না পারো, দেখা গেল ভাইয়া পারিভাষিক শব্দ কেউ পারছেই না, এমন হয়ে গেছে কিছুই পড়ে না, পারিভাষিক শব্দ পারে না, তাহলে অনুবাদ তুমি দিয়ে ট্রাই করতে পারো। নাই মামার তো কানা মামা ভালো, তুমি অনুবাদ একটু যদি বোঝো, একটু যদি ইংরেজি শব্দগুলো মিনিং জানো, দেখা গেল 10 না পাইলা 5 পাইলা, তুমি একদম ফাঁকা রাখার চেয়ে তো একটু ভালো। তারপর যেমন আমাদের ভাব সম্প্রসারণ, সারাংশ, তুমি একদমই কিছু পারো না, তাহলে তো সারাংশ লেখার দরকারই নাই। তুমি অবশ্যই ভাব সম্প্রসারণ লিখবে, একটু লাইনটা বুঝে যা পারবা ওটাই তুমি বানায়, তো লেখার ক্ষমতা মোটামুটি সবার আছে। হ্যাঁ, তাহলে সবাই লিখলাম। তারপর দিনলিপি, আর হচ্ছে দিনলিপির সাথে কি ছিল, প্রতিবেদন, তাই না? তাহলে এখানেও তুমি হচ্ছে দিনলিপি, যদি প্রতিবেদনটা কঠিন মনে হয়, যে প্রতিবেদন একটু ফর্মাল ভাষায় লিখতে হয়, পারলে না,
তুমি হচ্ছে দিনলিপি নিজের মনের মতো করে লিখলা, এটা নিজের উপর ডিপেন্ড করছে যে তুমি আসলে একদমই যে পারে না সে কেমন সেটার উপর তো নির্ভর করে। তুমি দেখা গেল যে ফর্মাল ওয়েতে লিখতে পারছো না, কিন্তু তুমি নিজের মনের কথা লিখতে পারছো, ঠিক আছে, তোমার একদিন ভ্রমণের কথা সেটা লিখতে বলছো, তাহলে সেক্ষেত্রে তুমি দিনলিপি লিখলা। একদম শেষ মুহূর্তে বাঁচার জন্য আসলে যা করতে হয়, তাই না, আমাদের এর বাইরে কিছুই আর বলার নেই আসলে। সেটার জন্য এটাই আসলে দিন শেষে বলতে হয় আসলে বাংলা তোমার মাতৃভাষা, বাংলাতে তুমি এত বছর থেকে কথাবার্তা বলতেছো মানুষের সাথে, তুমি জানো যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এমন কোনো কিছু আসবে না যেটা তুমি বুঝবা না যে এটা দ্বারা আসলে এক্স্যাক্টলি কি বুঝেছে। সেটা একদমই না বুঝলে এটা হবে হয়তো সারাংশর ক্ষেত্রে হইতে পারে কবিতা দিয়ে, তখন সেটা আবার ভাব সম্প্রসারণে তুমি রিকভার করে ফেলতেছো। তার মানে তোমার হাতে সবগুলাতে অল্টারনেটিভ আছে, তুমি অবশ্যই পারবা তুমি বানায় লিখতে। তুমি যদি একদমই তোমার প্রিপারেশন জিরো থাকে, তারপরে তুমি এই যে নির্বৃতি অংশে 70 মার্কস আছে, 70 মার্কসের মধ্যে আমি যদি তোমার হচ্ছে যে পারিভাষিক শব্দটা বাদও দিই, তাইলেও তোমার 60 মার্কস আছে। 60 মার্কসে কিন্তু তুমি বানান টানান লিখলেও ভালো একটা নাম্বার পেতে পারো, ঠিক আছে। আর যে জিনিসগুলোতে বসলাম নাম্বার বেশি দিবে, তুমি ভালো স্টুডেন্ট হলে অবশ্যই সেই জিনিসগুলোতে হাইলাইট করবা। আর যদি এমন হয় তাহলে একদমই হাতালেখা খারাপ করো না, লিখে রাখবা সুন্দর। হাতালেখাটা সুন্দর রাখলে অলরেডি এমনিতে নাম্বার বেশি পাওয়া যায়। টিচার দেখা যাবে যে শুরুর দিকে যদি মোটামুটি তুমি নাম্বার পাও, শুরুর দিকে ব্যাকরণিক অংশেও যদি নাম্বার ভালো পাও, যদি এমন হয় যে তোমার ব্যাকরণিক অংশ একদমই তোমার পারতেছো না, তাহলে তুমি এই যে থিওরিটিক্যাল অ্যান্সার গুলো নির্মিত অংশ দিয়ে শুরু করতে পারো। কারণ ফার্স্টের দিকে তুমি ব্যাকরণে একদম নাম্বার কম পাইছো, স্যার বুঝে গেছে যে তুমি কোন লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, যদি এমন হয়, এটা হচ্ছে কি যারা একদম একটু দুর্বল স্টুডেন্ট, আর যারা মোটামুটি ভালো তারা অবশ্যই ব্যাকরণ দিয়ে শুরু করবা। ব্যাকরণের মধ্যে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিতে থাকবা, ঠিক আছে। যারা দুর্বল তারা শুরু করবা নির্মিতি দিয়ে, তাতে তোমার নাম্বারের ক্ষেত্রে তুমি একটু আগায় থাকবা, যেটা আমি বুঝি আর কি। ওকে, তো এই পিডিএফটা তো তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখবা। আরেকটা বিষয় বলে রাখি, কিছুক্ষণ আগে বলতেছিলাম আমরা মূলত অ্যাডমিশনের প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন পূরণের জন্য, তোমাদের যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, তুমি যদি চাও যে আসলে হ্যাঁ আমি ঢাবিতে পড়তে চাই, তাহলে যেটা করতে পারো, ঢাবিতে পড়তে গেলে ডিউডিমাস প্ল্যাটফর্ম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্ল্যাটফর্ম। আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 আছে, সেই ব্যাচে তোমরা যুক্ত হবা এবং খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবা। এখন যদি যুক্ত হও তাহলে তোমরা আমাদের থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমাদের অ্যাডমিশন সময় যে বইগুলো পড়তে হয়, সেই বইগুলোই তোমরা এখানে অনলাইনের একটা কোর্সের মধ্যেই পাচ্ছ। ভর্তি প্রস্তুতিতে আসলে কি যে জিনিসগুলো আমাদেরকে প্রভাবক হিসেবে থাকে, আমাদের টিচাররা প্রভাবক হিসেবে থাকে, আমাদের প্ল্যাটফর্ম পরীক্ষা নেওয়ার মাধ্যমে এবং যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করার মাধ্যমে আমাদের প্রভাবক হিসেবে থাকে। এবং ডিউডিমাস প্ল্যাটফর্ম বিগত বছরগুলোতে সেই প্রভাবক হিসেবে তাদের দায়িত্ব খুব সুনিপুণভাবে পালন করে গেছে, এবং তোমাদের সময় চাই যে তোমরা যাতে তোমাদেরকেও যাতে আমরা সেই দায়িত্বটা পালন করে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে জায়গা করে দিতে পারি। এবং সেই জন্যই কিন্তু আমরা আমাদের এই ব্যাচটা চালু করেছি। এটা এই বছর যে শুরু করেছি এমন না, আমরা বিগত কয়েক বছর থেকে আসলে এই ব্যাচগুলো রাখি। প্রত্যেক বছরই আমাদের শিক্ষার্থীরাই বিভিন্ন জায়গাগুলোতে চান্স পাচ্ছে। তো এই জায়গাতে তুমি কনফিডেন্ট থাকো, এবং আমাদের ব্যাচগুলোতে আসলে অনেক শিক্ষার্থী থাকে, অ্যাডমিশন ব্যাচে অনেক শিক্ষার্থী থাকে, তারা কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত চান্স পায়। কারণ এই একটা কোর্সে ভর্তি হলে দেখা যায় তার বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটির জন্য আলাদা করে কোর্স কিনতে হয় না, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে ক্লাস হয়। এবং অনলাইনে তোমরা যে প্ল্যাটফর্মগুলো দেখো, দেখবা যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে স্টুডেন্টদেরকে বারবার একটা কোর্সে মানে বিভিন্ন কোর্সে ভর্তি করানো যায়। একটা অ্যাডমিশন কোচিং এর মধ্যেই এই জিনিসটা খুব বেশি হয়। তুমি ঢাবির জন্য একটা কোর্স কিনতে হয়, তোমার জাহাঙ্গীরনগরের জন্য একটা কোর্স কিনতে হয়, তোমার গুচ্ছের জন্য একটা কোর্স কিনতে হয়, তোমার এক্সামের জন্য একটা কোর্স কিনতে হয়, তোমার বিউপির জন্য কোর্স কিনতে হয়। মানে অনলাইনে এই জিনিসটা খুবই বেশি, যেটা অফলাইনে হয় না। অফলাইনে আমরা যখন অ্যাডমিশনে কোচিং করতাম, একটা জাস্ট আমরা যেটা আলাদা করে করতাম সেটা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট, এখন যেটা খ ইউনিট, যারা কমার্সের শিক্ষার্থী তারা হচ্ছে দেখা যায় বা যে কোনো ইউনিটের আসলে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায়। তা আমরা ওই বিভাগ পরিবর্তনের যে মানে বিষয়টা আমাদের কমন ছিল না, বিশেষ করে সাধারণ জ্ঞানটা আমাদের কমন না, তা আমরা সেটা সাধারণ জ্ঞানের জন্য আলাদা কোর্স করতাম। মানে আলাদা করে ওই সাধারণ জ্ঞানের ইউনিটটা আমরা তখন একই সাথে ক্লাস হতো, এমন ওদের পরে সময় পেতাম। এবং এর পাশাপাশি হচ্ছে আমরা ম্যাথ, যারা হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চায় এবং জগন্নাথ, এই দুইটা ইউনিভার্সিটিতে ম্যাথ আসে, তো তাদের জন্য হচ্ছে আমরা ম্যাথটা করে রাখতাম। মানে এই দুইটা জিনিস আলাদা করে করতে হতো একটা কোর্সের বাইরে। কিন্তু এই অনলাইনে আসার পরে এবং আলাদা করে কিন্তু কোনো ভার্সিটির জন্য কোর্স করতে হয় না। অফলাইনের ক্ষেত্রে এখন এটা আছে, কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু হয় কি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কোর্স আনে। দেখা যায় যে এর মাধ্যমে স্টুডেন্টরা আসলে প্রতারিত হয়। কি কারণে প্রতারিত হয়? যদি একটু জিনিস চিন্তা করো যে তোমার যখন বেসিক থেকে আলোচনা ক্লাস হয়ে যাচ্ছে ঢাবিতে, এবং একটা প্রিপারেশনে তুমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে পারবা, এবং এই কোর্সের মধ্যে কিন্তু আসলে কি মানে ঢাবির প্রিপারেশন দিলে তোমার তো টপিকের বাদ থাকতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক সব কভার হওয়া যাওয়া মানে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের টপিক কভার হয়ে যাওয়া। তখন তোমাকে
তারা শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস দিবে। আর প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসের জন্য তুমি একটা কোর্স করবে, এটা তো তোমার জন্য ইনজাস্টিস। কারণ কোশ্চেন ব্যাংকে তুমি যে কোনো পাবলিকেশন থেকে কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি কোশ্চেন ব্যাংক নিজে প্র্যাকটিস করতে পারবা। যদি তোমার ঢাবি প্রিপারেশন মোটামুটি, তুমি তো অলরেডি প্রিপারেশন নিছো বা নিবা, তখন কিন্তু তোমার আলাদা করে কিনতে হবে। কিন্তু সেই কোর্সে তোমার গুচ্ছের জন্য তোমার আলাদা করে 1500 টাকা করে তোমাকে কিনাবে, এরপরে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা করে কোর্স কিনাবে। এই জিনিসগুলো আসলে অনলাইনে হয় এবং এই জিনিসগুলোর মাধ্যমে তোমরা প্রতারিত হবা। এই জন্য আগে থেকে বলে রাখলাম, আমরা সেদিক থেকে যেটা করি, আমাদের কোনো ব্যাচে কখনোই আমাদের আলাদা আলাদা ব্যাচ আসে, কিন্তু আমাদের পেইড ব্যাচ যারা ঢাবির মেইন কোর্সে ভর্তি থাকে তাদের সব কোর্সেই অ্যাক্সেস থাকে, তাদের জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় না। এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা কমিটমেন্ট যে আমরা চাই তোমরা যাতে শেষ পর্যন্ত যে যে ঢাবিতে চান্স পাবে না তার মেন্টালিটির অবস্থা খুব খারাপ থাকবে, তার ফ্যামিলি তাকে এমনিতে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে সে অলরেডি একটা ডিপ্রেশনের অবস্থায় চলে যাওয়া, তো সেই জায়গাটাতে আবার তোমাদের কাছ থেকে টাকা নিয়ে তোমাদের একটা কোর্স করার পরে আবার টাকা নিব, এটা আমাদের কাছে খুব ভালো দেখায় না, সেই জন্য আমরা টাকা নিই না। এবং আমরা মেইন কোর্সের সাথে এক্সাম ব্যাচটাকে আলাদা করে রাখি না। অনেকে আছে শুধু মেইন কোর্সের মধ্যে ক্লাস রাখে, এক্সাম ব্যাচটা আলাদা করে দিয়ে আবার কেনায়, তো সেটাও কিন্তু আমরা আলাদা করে রাখি না। আমরা একটা কোর্সের মধ্যেই ক্লাস এক্সাম দুইটাই রাখি। আবার দেখো বই, তোমার মেইন কোর্সের মধ্যেই কিন্তু আমরা বইটা গিফট হিসেবে রেখেছি, তবে এটা যেহেতু বইয়ের পিছনে একটা ভালো ধরনের ইনভেস্টমেন্ট যায় এবং বইটা যেহেতু পরবর্তীতে আমরা অফ করে দিব, কারণ বইটা প্রেস থেকে আসা মানে আমি 1-2 কপি বানাইতে পারবো না, আমি অনেক কপি বানাইতে হবে। তা আমরা প্রথম 300 জন শিক্ষার্থীদেরকেই শুধু বই দিব এবছর, কারণ এরপরে হচ্ছে আমরা আর বই আনতে পারবো না, সময় থাকবে না। তো 300 জন শিক্ষার্থীর জন্য আমরা এই অফারটা রেখেছি যে বই সহকারে আমরা শিক্ষার্থীদেরকে ফুল কোর্সটাই দিব। আর এখন হচ্ছে তোমরা যদি প্রি বুকিং করো আগামী 2 দিনের মধ্যে, তাহলে মাত্র 500 টাকা পেমেন্ট করে তোমরা প্রি বুকিং করতে পারো। এতে করে তোমার কোর্সের পেমেন্টটা 2999 টাকাই থাকবে। অ্যান্ড ফাইনালি তোমার কোর্সের 2 দিন পরে কিন্তু আবার কোর্সের পেমেন্ট 4500 হবে, কারণ এটার মেইন পেমেন্টটা 4500। এখন শুধু প্রথম কয়েকদিনের জন্য অফারটা দেওয়া আছে বা 2 দিনের জন্য অফার দেওয়া আছে, তো সেই জায়গাটায় তোমরা এই অফারটা নিতে পারো। অ্যান্ড প্রি বুকিং করতে আমাদের পেজে মেসেজ করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? তো যারা আছো সবাই, আমাদের হচ্ছে ব্যাকরণের অংশটুকু, যে 30 মার্কের ব্যাকরণিক অংশ, সেই ব্যাকরণিক অংশের জন্য আমরা আগামীকালকে দুপুর কয়টা ক্লাস দেবো? 3টায়। হ্যাঁ, দুপুর 3টায় ব্যাকরণিক অংশটুকু আমরা একটা ক্লাসে তোমাদেরকে একদম রিভিশন করে দিব, যেটা আমাদের পরিকল্পনা। এরপরে তোমরা বাকিটা বাসার মধ্যে পিডিএফটা পড়ে নিবা, অ্যান্ড ফাইনালি তুমি তোমার বোর্ড পরীক্ষার একটা রিভিশন তুমি দিবা। সেটার জন্য তোমার রাতের বেলা সময়টা লাগবে। রাতের বেলা আলাদা করে সময় আমরা চাচ্ছি না যে তোমার নষ্ট করতে, এবং রাতের বেলা তোমার তাদের ঘুমাইতে হবে, সেটাও যাতে তুমি এনশিওর করতে পারো। এবং বাংলা প্রথম পরীক্ষার আগে কিছু প্ল্যাটফর্ম আছে, তারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে রাতের 12টা পর্যন্ত তোমাদেরকে অনলাইনে ক্লাস দিচ্ছে। তারা চিন্তা করছে যে হ্যাঁ, আমার একটা ক্লাস এত পরিমাণ স্টুডেন্ট কমেন্ট করবে, এত পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে থাকবে, এই জিনিসটা দিয়ে আমি আবার পাবলিসিটি করব, আমি ক্লাস দিচ্ছি। এই জিনিসটা কিন্তু তাদের দিন শেষে ওই প্ল্যাটফর্মগুলোতে যারা ক্লাস করছে রাত 12টা পর্যন্ত, আমার মনে হয় না যে তারা পরবর্তীতে ওদের পেজে যে খুব একটা ভালো ফিডব্যাক দিছে। তারা ম্যাক্সিমামই খারাপ ফিডব্যাক দিছে, কারণ প্রশ্ন কমন পায় নাই। এবং এমনও প্ল্যাটফর্ম আছে, তোমরা দেখো যে 2-3 পেজের একটা পেজ দিয়ে দিবে, বসে যে ওই পেজের মধ্যে তোমার বোর্ড পরীক্ষার ফুল কোশ্চেনটা তুমি কমন পাবা। এবং তোমার এইরকম প্রতারিত হয়েও না। সময় তোমরা তো আসলে বুঝ জ্ঞান আছে, এমন তোমরা যে অবুঝ, কিন্তু অবুঝের মতো কাজ করে ফেলো। আসলে এই জিনিসগুলো থেকে একটু অ্যাভয়েড রাখবে। যারা এইসব কাজ করে এরা তোমার ইমোশন নিয়ে কাজ করে, ইমোশন নিয়ে খেলা করা যেটাকে বলে। অ্যান্ড এরাই কিন্তু তোমার দেখা যাবে যে একটা সময় তুমি অ্যাডমিশনের সময় যদি ওদের সাথে কোনো কারণে অ্যাড হয়ে যাও, তুমি ওদের কাছ থেকে আসলে প্রতারণার শিকার হবে, কারণ সে অলরেডি তোমাকে মানে প্রতারিত করছে। এক কথা বলতে গেলে কিন্তু তুমি প্রতারিত হয়েছো, তাইলে বারবার তুমি তার সাথে যে কেন প্রতারিত হবে? এটা ইথিক্যাল ব্যাপারটা খেয়াল রাখবে। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুক, সে বাংলাদেশে যে জায়গায় পড়ুক, সে ফির আউলিয়া হোক, তোমার বোঝার মতো আছে, তুমি বুঝবা। কারণ ঢাকা ইউনিভার্সিটির সবাই যে খুব সাধু মানুষ এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সভাপতিও আছে, বিভিন্ন ধরনের অপকর্মও করছে, এবং এখানে কিন্তু শীর্ষ সন্ত্রাসীরাও ছিল। তার মানে একটা প্রতিষ্ঠান কখনোই তোমাকে জাজ করতে পারবে না। তুমি প্রাইভেট থেকেও ভালো করতে পারো, ন্যাশনাল থেকেও ভালো করতে পারো, তবে এটা একটা রাস্তা, যে রাস্তাতে গেলে তুমি তোমার একটা স্টার্টিং পয়েন্ট তুমি পাবা। এবং তোমার 4 বছরের যে সম্মাননা ডিগ্রিটা আছে, সম্মাননা ডিগ্রিতে তোমার অনেক কম খরচে তুমি সম্মাননা ডিগ্রিটা পাবা। এটা হচ্ছে আমাদের মূলত টার্গেট। এই কারণে মূলত আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করি, তাই না? আর কিছু বলার আছে? না, তাহলে কালকে সবাই 3টার ক্লাসে চলে আসবে। আমাদের ইনশাল্লাহ ব্যাকরণ যে টপিকগুলো ছিল সবগুলো 30 মার্কের যে টপিক ফুল আলোচনা করা হবে। হ্যাঁ, আর তুমি একটু পড়ো ভাই, এখন আর কোথাও ঘাটাঘাটি না করে বাসার মধ্যে পড়ো। এই 2 দিন যতটুকু পারো রিভিশন দাও, বইয়ের মধ্যে চোখ বুলাই দাও, যে শব্দগুলা
নর্মালি আমরা বলি কি যে নতুন কিছু না শেখার জন্য, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে আমি বলবো যে নতুন কিছু হইলো শিখো। শিখে কারণে, কারণ যদি চলে আসে তখন তো ব্যাকরণের কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই, চলে আসতে তোমার তো সুবিধা। তুমি কম পড়া মানে বাংলা প্রথম পত্র বলা যায় যে এমসিকিউ যেমন থাকলে এমসিকিউ থাকলে না হয় 4টার মধ্যে একটা দাগাই দিলাম, বাংলা দ্বিতীয় পত্র তো এমন না, না পড়লে ফাঁকা, না পড়লে পড়ে ফাঁকা। এবং মানে একটা যুক্ত মানে একটা রেফের জন্য, একটা রস্য ও দীর্ঘের জন্য তুমি নাম্বার কাটা, হসন্তের জন্য নাম্বার পকেটে আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আগামীকালকে দুপুর 2টায়, সরি 3টায়, দুপুর 3টায়। আল্লাহ হাফেজ।